নিবিড় দেখল আদ্রিতা ওর খাতায় একই জিনিস বারবার করে লিখে রেখেছে, যেন সে ভুলেই গেছে যে সে ওই জিনিস আগেও করেছে। এসব দেখে নিবিড়ের মাথা ঘুরতে লাগলো। সে কোনো রকমে বলল, আচ্ছা আমি দাগিয়ে দিচ্ছি, সেগুলো করতে থাক। আমার মাথা ব্যথা করছে, আজ আর পড়াতে পারবো না, বাকিটা একাই কর। বলেই দ্রুত উঠে গেল নিবিড়। মন মস্তিষ্ক প্রচণ্ড পরিমাণ অশান্ত হচ্ছে তার। অশুভ কিছুর আভাস তার ভেতর বাহির আতঙ্কের বশবর্তী করে দিচ্ছে। রাতে খেতে বসলে আদ্রিতা অনীহা প্রকাশ করে বলল, সোনা মা, আমার খেতে ইচ্ছে করছে না একদম, আমি আজ খাবো না। তানি হালকা শাসনের সুরে বলল, অরে আবারও শুরু করেছ? আমি বলেছি না রাতে না খেয়ে শোয়া চলবে না। ভদ্র মেয়ের মতো খেয়ে নাও। সত্যি বলছি সোনামা, আমার একদমই খেতে ইচ্ছে করছে না, কেমন উকি উকি লাগছে। খাবার খেলেই বমি হয়ে যাবে, প্লিজ। পাশ থেকে নিবিড় রাগে সুরে বলল, তোর প্লিজের আলু ভর্তা বানিয়ে খা। খাবার না খেয়ে যদি এক পাও নড়েছিস তাহলে টেবিলে সব খাবার তোর মুখে ঢোকাবো আমি। এমনিতেই ঠাস ঠাস করে জ্ঞান হারিয়ে ফেলছেন ম্যাডাম, আরও না খেয়ে থেকে কি অজ্ঞান হওয়ার ওয়ার্ল্ড রেকর্ড করতে চাস? চুপচাপ খাবার শেষ কর। পাশ থেকে বাকিরাও আদ্রিতাকে খাওয়ার জন্য জোর দিতে লাগলো। এক একজন এক একভাবে বলছে তাকে। হঠাৎ আদ্রিতার কি যেন হয়ে গেল, তার চেহারার হাবভাব কেমন পাল্টে গেল। সে আচমকা ঝট করে উঠে দাঁড়িয়ে হাতের কাছে থাকা প্লেটে উঠে ঠাস করে নিচে সজোরে আছাড় মেরে ফেলে দিল সে। সিরামিকের প্লেটখানা মুহূর্তে কয়েক টুকরো খণ্ডিত হয়ে জমিনে ছড়িয়ে পড়ল। পরপরে আদ্রিতা পানি ভরা জগটা উঠিয়ে একইভাবে আছাড় মেরে ফেলে দিল। গ্লাসটাও ফেলল। ফেলতে ফেলতে ভীষণ ক্ষিপ্তভাবে বলতে লাগলো, বললাম না খাবো না, কেন জোর করে সবাই? কেন? আমার কথা কেউ শোনেই না, সবাই খালি বকে। এসব বলতে পেছনের চেয়ারটাও ধাক্কা দিয়ে ফেলে দিল। ওখান থেকে সরে গিয়ে সোফার সামনে টি টেবিলের উপর রাখা জিনিসপত্রগুলো এক এক করে ফেলতে লাগলো সব। আর মুখে পাগলের মতো একই কথা বারবার বলতে লাগলো। চোখ মুখের ভাব ভীষণ অস্বাভাবিক তার। তীর তীর করে কাঁপছে চোখের পাপড়ি, মুখমণ্ডল লাল হয়ে উঠেছে। এভাবে ভাঙচুর করে দৌড়ে উপরে নিজের রুমে চলে গেল সে। পরিবারের সবাই যেন হতভম্ব হয়ে গেল, সবাই আদ্রিতার হঠাৎ এমন আচরণে। সবাই শখ খাওয়ার মতো স্তম্ভিত হয়ে গেল, যেন ঘোরের মাঝে আছে সবাই। এই মুহূর্তে যা ঘটে গেল তা যেন অকল্পনীয়। আদ্রিতার এমন আচরণের কারণ কিছুই বুঝতে পারল না তারা। সবাই থ মেরে গেল যেন। তবে নিবিড়ের চেহারায় আতঙ্কের ছাপ স্পষ্ট। হাতের মুঠে থাকা চামচটা সজোরে চেপে ধরেছে সে। নিঃশ্বাসের চলন ক্রমেই গতি কমাচ্ছে তার। বিভ্রান্ত চোখের নজর অস্থির হয়ে এলোমেলো ছুটছে। লো প্রেশার দ্রুত গতিতে ঊর্ধ্বগতি হচ্ছে তার। হঠাৎ উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে গেল সে। তানিসহ বাকিদেরও টেনশন হচ্ছে আদ্রিতাকে নিয়ে। মেয়েটার হঠাৎ হলোটা কি? বাইরে এসে পাগলের মতো অস্থিরভাবে এলোমেলো পায়চারি করতে লাগলো। হাত পা কেমন কাঁপছে তার, কাঁপছে অন্তরাত্মা। কম্পিত হাতেই ফোন করলো অপরাহ্নকে। এক হাতে মাথার চুল টেনে ধরে, আরেক হাতে ফোন কানে ধরে অস্থিরভাবে পায়চারি করতে লাগলো সে। অপরাহ্ন ফোন ধরতেই নিবিড় অতীব উত্তেজিত অস্থির কণ্ঠে বলে উঠল, অপু, আমার পুতুল ঠিক নেই অপু, আমার পুতুলের কিছু হয়েছে। আমি কি করব আমি, বল না। আমার মাসুম পুতুলটার সাথে কি হচ্ছে? কিছু কর প্লিজ। শান্ত হ নিবিড়, আগে বল কি হয়েছে। আরে আবারও কোনো অস্বাভাবিক আচরণ করেছে? নিবিড় ওকে সব খুলে বলল। সব শুনে অপরাহ্ন বলল, তুই ঠিকই বলছিস, আদ্রিতার সাথে কিছু একটা হচ্ছে। এখন তো অনেক রাত হয়ে গেছে, তুই কাল অরিকে ক্লিনিকে নিয়ে আয়, আমি চেক আপ করে দেখছি। ফোন রেখে দিল নিবিড়। এখন এ রাত পার করা অসম্ভব লাগছে নিবিড়ের কাছে। ভীতি আর অস্থিরতায় মাথার রগ ফেটে যাচ্ছে যেন তার। নিবিড় হঠাৎ ফোন নিচে রেখে সুইমিং পুলে ঝাঁপ দিল। পানির মাঝে ডুব দিয়ে রইল। অনেকক্ষণ পর মাথা তুলে হাঁপাতে লাগলো সে। পুলের কিনারায় পিঠ ঠেকিয়ে দিয়ে চোখ বুজে মাথা পেছন থেকে এলিয়ে দিল। মনে মনে আওড়ালো, তিমির রাতের পর একটা আলোকিত সকালের আশা, যে সকালে আবার তোর নিষ্পাপ হাসির সূর্যালোক হবে। সকালে খাবার টেবিলে তানি আদ্রিতাকে খাইয়ে দিচ্ছে। সকালেও খেতে চাচ্ছিল না সে। তানি অনেক আহ্লাদে করে বুঝিয়ে সুঝিয়ে খাওয়াচ্ছে। মেয়েটাকে কেমন দুর্বল দেখাচ্ছে। তানির মন ভারী হয়ে উঠছে তা দেখে। যখন তানি কৌশলে রাতের কথা জিজ্ঞেস করতেই আদ্রিতা বলল তার মনে নেই কিছু। সেটা শুনে তানিসহ সবাই অবাক হয়েছিল। তখনই তানি বুঝতে পারলো আদ্রিতার শরীর ঠিক নেই। ভাবছে আজই ডাক্তারের কাছে নিয়ে যাবে সে। তখনই নিবিড় সেখানে এসে বলল, খেয়ে দে জলদি রেডি হয়ে যা, অপুর ক্লিনিকে যাব আমরা। আদ্রিতা বলল, কেন, কি হয়েছে আপনার শরীর খারাপ করেছে? এমন দুশ্চিন্তাগ্রস্ত সময়েও আদ্রিতার সরল কথা শুনে হাসি পেল নিবিড়ের। তবে আপাতত আসল বিষয়টা লুকিয়ে বলল, না আমি ঠিক আছি, এমনিতেই রেগুলার চেক আপের জন্য যাব, সবাই করবে। তবে একদিনে তো আর সবারটা সম্ভব না, তাই দিনে দিনে হবে। আজ তোর আর আমার চেক আপ করাবো। আচ্ছা ঠিক আছে। আদ্রিতা চলে গেল রেডি হতে। তানি বুঝতে পারলো নিবিড় আদ্রিতার জন্যই ডাক্তারের কাছে যাচ্ছে।
আধা ঘন্টা পর নিবিড় আবার আজিতাকে আবার ডাকতে এলো বেরোনোর জন্য, কিন্তু আজিতাকে রুমে পেল না সে। ওয়াশরুম বেলকনিও দেখলো, সেখানেও পেল না। নিবিড় আজিতার নাম ধরে ডাকতে লাগলো জোরে জোরে, ডাকতে ডাকতে নিচে এলো, সেখানেও পেল না আজিতাকে। তানি বলল, কি হয়েছে? অরি তো রুমেই আছে বোধহয়। রুমে নেই মা, এর জন্যই তো খুঁজছি। ওকে বললাম একটু পরে বের হবো, তাহলে গেল কোথায় ও? তখনই হঠাৎ বাসার সিকিউরিটি গার্ডটা হন্তদন্ত হয়ে ছুটে এলো ওদের কাছে। এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার। তানি ব্রুকুচকে বলল, কি হয়েছে হানিফ? এমন আতঙ্কিত দেখাচ্ছে কেন তোমাকে? দারোয়ান হাঁপাতে হাঁপাতে আতঙ্কিত কণ্ঠে বলল, ম্যাডাম ওই ছাদে। ছাদে? কি হয়েছে ছাদে? ছাদে অরি আফা। এ পর্যায়ে নিবিড় চমকে উঠে বলল, অরি? কি হয়েছে অরির? বলেন কি হয়েছে ওর? অরি আফা ছাদে। বাকি কথা শোনার জন্য নিবিড় আর দাঁড়ালো না, প্রাণপণে দৌড়ে পরিমরি করে ছুটল সে ছাদের দিকে। পিছে পিছে তানিও গেল। ছাদে এসে আশেপাশে চোখ বোলাতে বোলাতে আজিতার নাম ধরে ডাকলো নিবিড়, কিন্তু আশেপাশে কোথাও নেই সে। হঠাৎ তখনই ছাদের উপরের আরেকটা ছোট ছাদের উপর নজর গেল নিবিড়ের, আর সেদিকে তাকিয়ে যা দেখলো তাতে নিবিড়ের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে দেখলো উপরের ছাদের উপর একেবারে কিনারা ঘেঁষে আজিতা হাঁটছে। কেমন আনমনা হয়ে একে একে হাসছে আর হাঁটছে সে। একটুখানি পা এদিক ওদিক সরে গেলেই সোজা নিচে পড়ে যাবে সে। নিবিড় যেন অনুভূতি শূন্য হিমশীতল হয়ে পড়ল। প্রাণহীন জড় পদার্থে ন্যায় স্থির হয়ে গেল সে। বোধ শক্তিহীন হয়ে শরীরের ব্যালেন্স হারিয়ে পেছন দিকে পড়ে যেতে লাগলো। তখনই তানি দৌড়ে এসে ধরে ফেলল তাকে। আজিতাকে ওই অবস্থায় দেখে তানিও ভয় আটকে উঠল। উচ্চস্বরে ডাকতে লাগলো সে আজিতাকে। আজিতা তানিকে দেখে হাসতে হাসতে বলল, সোনামা, দেখো আমি পাখি হয়েছি, গাছের পাতায় হাঁটছি, কত মজা না? তানি দৌড়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ততক্ষণে বাকিরাও হইচই শুনে ছাদে চলে এসেছে। তারাও আজিতাকে ওখানে দেখে ভীষণ আটকে গেল। নুরান বোনকে বাঁচাতে দৌড়ে উপরে উঠে গেল। আবিরও ছুটল। তানি আজিতাকে ধরে কিনারা থেকে সরিয়ে আনতে চাইল, কিন্তু আজিতা আসবে না। সে পাগলের মতো হাসছে আর বলছে, ছাড়ো আমাকে, আমি পাতার উপর হাঁটবো। নুরান আর আবির এসে সবাই একসাথে মিলে আজিতাকে জোর করে টেনে নিচে নামিয়ে আনলো। নিচে এসে আজিতা নিবিড়কে দেখে বাচ্চাদের মতো হাসলো। তার সামনে এসে বলল, আমি আজ পাখি হয়েছি, উড়ে যাব অনেক দূরে। নিবিড়ের হৃৎপিণ্ডে হাজারখানা অদৃশ্য ধারালো ছুরি একসাথে যেন খচ করে বিঁধল। নিঃশ্বাস ছাড়া দায় হয়ে যাচ্ছে তার। নিবিড় কাঁপা কাঁপা হাতটা আজিতার দিকে এগোতে আজিতা হঠাৎ জ্ঞান হারিয়ে নিচে পড়ে যেতে নিলে নিবিড় ধরে ফেলল তাকে। আজিতাকে কোলে তুলে নিয়ে দ্রুত পায়ে নিচে নেমে এলো। আজিতার রুমে এসে বিছানায় শুয়ে দিল তাকে। সবাই আজিতার এই অবস্থায় চিন্তায় ভেঙে পড়ল। তানি কাঁদতে কাঁদতে আজিতার পাশে এসে বসলো। নুরানও তার কলিজার বোনটার এই অবস্থা সহ্য করতে পারছে না। নিবিড় আজিতাকে বিছানায় শুয়ে দিয়ে ধীরে ধীরে পেছাতে লাগলো। দুই হাতে নিজের মাথা চেপে ধরে পেছাতে পেছাতে দেয়ালের সাথে ঠেকে গেল। এক সময় দেয়াল ঘেঁষে বসে পড়ল সে। নিবিড় যেন চোখের সামনে নিজের দুনিয়া নড়ে উঠতে দেখছে। বুকটা জ্বলছে ভয়ঙ্করভাবে। বুকে হাত ঘষতে লাগলো সে। নিঃশ্বাস নিতে পারছে না। মুখ দিয়ে হাওয়া বের করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করতে চাইল সে, তবে তা যেন সম্ভব হচ্ছে না। বিছানায় সচেতন পড়ে থাকা আজিতার ওই ফ্যাকাশে মুখটা তাকে বারবার দুমড়ে মুচড়ে দিচ্ছে। চোখ খুলে আজিতা নিজেকে ক্লিনিকের বেডে পেল। অপরাহ্ন তার চেক আপ করছে। পাশে চেয়ারে বিধ্বস্ত ফ্যাকাশে মুখে নিবিড় বসে আছে। আজিতা মাথা চেপে ধরে উঠে বসে বলল, কি হয়েছে আমার? আমি এখানে কখন এলাম? অপরাহ্ন জোরপূর্বক হেসে বলল, আরে কিছুই হয়নি তোমার, এটা তো রেগুলার চেক আপ করছিলাম শুধু। তুমি ঘুমিয়ে গিয়েছিলে, তাই হয়তো মনে নেই কখন এসেছো। আজিতা দুর্বল হেসে বলল, ও আচ্ছা আচ্ছা, আমি তোমার মেমোরি চেক করার জন্য কিছু প্রশ্ন করব, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বলো তো আজ কী বার আর কোন মাস চলছে? আজ নভেম্বর মাসের মঙ্গলবার। ঠিক। তোমার বাসার ঠিকানা আর ফোন নাম্বার বলো তো। আজিতার ঠিকানাটা ঠিক বলল, তবে নাম্বারটা বলতে গিয়ে আটকে গেল। নাম্বার মনে করতে পারল না। অপরাহ্ন বলল, আচ্ছা ব্যাপার না, তুমি কোন কলেজে পড়ো? আমি। আজিতা আটকে গেল, মনে করতে পারছে না কলেজের নাম। এভাবে অপরাহ্নের আরও অনেক প্রশ্নের উত্তর দিতে গিয়ে আটকে গেল সে। সেসব মনে নেই তার। সেসব দেখে নিবিড়ের হাত পা কাঁপছে, হৃৎপিণ্ড চিপে আসছে তার। আজিতা নিজেও ওসব মনে করতে না পেরে বিস্মিত হয়ে গেল। তবে অপরাহ্ন তাকে অজুহাত দিয়ে বুঝিয়ে দিল সে ঠিক আছে। অপরাহ্ন আজিতাকে বাইরে গিয়ে বসতে বলল। আজিতা বাইরে যেতেই অপরাহ্ন নিবিড়ের উদ্দেশ্যে বলল, দেখ, শান্ত হয়ে আমার কথা শোন। আগে হাইপার হোস না। আজিতার সিমটম দেখে প্রথমে যা সন্দেহ হয় তা হলো অ্যালজাইমার। এই রোগে আক্রান্ত রোগী ধীরে ধীরে সব ভুলতে শুরু করে। প্রথমে ছোটো মোটো জিনিস ভুলে যায়, তারপর আস্তে আস্তে সব ভুলতে শুরু করে। তবে এখানে একটা কিন্তু আছে। তুই আমাকে আজিতার জন্য আচরণগুলোর কথা যা বললি, সেটা এই ডিজিজে দেখা যায় না। যেমন হঠাৎ উত্তেজিত হয়ে যাওয়া, আবার বেহুশের মতো ছাদের উপর হাঁটা, এগুলো এই ডিজিজে কমন না।
তাই এক্স্যাক্টলি আদ্রিতার সমস্যাটা কি তা আগেই বলা যাচ্ছে না। ওর ব্লাড স্যাম্পল নিয়েছি, সেগুলো ল্যাবে পরীক্ষা করাবো, আর একটা এমআরআই করাতে হবে। 2 দিন লাগবে টেস্টের রিপোর্ট আসতে। এসবের রেজাল্ট দেখিয়ে আসল বিষয়টা বোঝা যাবে। নিবিড়ের শ্বাসতন্ত্রে যেন জমাট বেঁধে গেল। আতঙ্কে হৃৎপিণ্ড হিম হয়ে যাচ্ছে তার। আতঙ্কের ভয়াবহ ধারালো কাটা যেন প্রতিটি স্নায়ুকোষে বিঁধে যাচ্ছে। সর্বশক্তি হ্রাস পাচ্ছে নিবিড়ের। চোখ বুজে নিজেকে অনেক কষ্টে সামলে নিয়ে বাইরে বের হলো। বাইরে আদ্রিতা তানির কাঁধে মাথা রেখে বসে আছে। তানহাও আছে সাথে। আসার সময় ওরা সাথে এসেছে। আদ্রিতার মুখটা কেমন ফ্যাকাশে দুর্বল দেখাচ্ছে। ওই মুখটা দেখেই নিবিড়ের বুকের মাঝে মুষড়ে ওঠে। সে এগিয়ে গেল ওদের কাছে। তানহার উদ্দেশ্যে বলল, তোমরা বসো কিছুক্ষণ, আমি ওরের এমআরআইটা করিয়ে নিয়ে আসি। আদ্রিতা বলে উঠল, কেন? এমআরআই করাতে হবে কেন? নিবিড় আদ্রিতাকে স্বাভাবিক করতে বলল, কারণ তোর মাথায় গোবর আছে নাকি বুড়িগঙ্গার পানি আছে তার খোঁজ করা হবে। চল এখন। আদ্রিতা ভেঙচি কাটল নিবিড়ের উপহাসে। নিবিড় আদ্রিতার হাত ধরে ল্যাবের দিকে নিয়ে গেল। ওরা যেতেই তান্নার ফোনে অপহরণের মেসেজ এলো। কেবিনে যেতে বলেছে তাকে। তান্না মায়ের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলল, মা একটু ওয়াশরুম থেকে আসছি। ঠিক আছে। তান্না অপরাণের কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই আচমকা অপরাহ্ন তান্নার হাত ধরে টান দিয়ে ভেতরে টেনে নিয়ে দরজা আটকে দিল। তান্না হুমড়ি খেয়ে অপরাণের বুকে এসে পড়ল। অপরাণের ঠোঁটে হাসি রেখা। তান্না লজ্জায় নুয়ে গেল। অপরাহ্ন তান্নার গালে হাত রেখে বলল, কেমন আছো? মুখটা এমন শুকনো দেখাচ্ছে কেন? তান্না মলিন মুখে বলল, অরির এমন অবস্থা দেখে মন ভালো থাকবে কিভাবে? বাড়িতে সবার মাঝে চিন্তায় বিরাজ করছে। অরির কি হয়েছে বলুন না, ও কবে ভালো হবে? এক্ষুনি কিছু বলা যাচ্ছে না। কেস অনেকটা কমপ্লিকেটেড। তবে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমাদের অরি আবারও প্রাণচঞ্চল হয়ে যাবে। তান্না অপরাণের বুকে মাথা ঠেকিয়ে বলল, তাই যেন হয়। অরি আমাদের পরিবারের জান। ওর কিছু হয়ে গেলে সবাই ভেঙে পড়বে। অপরাহ্ন মনে মনে বলল, শুধু ভেঙে পড়বে না, অরির কিছু হলে নিবিড়ও বাঁচবে না। এটা সে খুব করে জানে। ক্লিনিক থেকে দুপুরের দিকে বাসায় ফিরল ওরা। নিবিড় ওদের বাসায় রেখে অফিসে চলে যায়। জরুরি একটা মিটিং রয়েছে, তাই যেতে হয়েছে। না হলে নিবিড়ের যাওয়ার ইচ্ছে ছিল না মোটো। বাসায় তানি আদ্রিতাকে রুমে গিয়ে একটু আরাম করতে বলল। আদ্রিতা মাথা নেড়ে উপরে চলে গেল। তানি তানহাকে আস্তে করে বলল আদ্রিতার সাথেই থাকতে। ওকে একা রাখা ঠিক হবে না। তানা মাথা নেড়ে সম্মতি জানালো। ওরা যেতেই তানি দুপুরে রান্নার আয়োজনের জন্য রান্নাঘরের দিকে এগোলো। তানহা আদ্রিতার রুমে কিছুক্ষণ বসে থাকলো। একটু পর আদ্রিতা ঘুমিয়ে যেতে দেখলো সে। তানা ভাবলো আদ্রিতা যেহেতু ঘুমিয়ে গেছে, এই সুযোগে গিয়ে একটু গোসলটা সেরে ফেলা যাক। এই ভেবে তানা আদ্রিতাকে রেখে দরজা চাপিয়ে দিয়ে চলে গেল। মিটিং শেষ করে আইল্যাটের দিকে নিবিড় দ্রুত বাসায় ফিরে এলো। মিটিং শেষ করে বাসায় আসার সময়টুকুই যেন অসহ্য লাগছিল নিবিড়ের কাছে। বাসায় ফিরেই দ্রুত পায়ে উপরে উঠে আদ্রিতার রুমের দিকে এগুলো। মেয়েটাকে ঠিক না দেখা পর্যন্ত শান্তি হবে না তার কিছুতেই। আদ্রিতার রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকলো নিবিড়। তবে রুমের কোথাও কাঙ্ক্ষিত মুখটা দেখা পেল না সে। রুমের চারিদিকে চোখ বুলিয়ে দেখলো আদ্রিতা কোথাও নেই। বাইরে আছে ভেবে নিবিড় ফিরতে নিলে হঠাৎ মেঝেতে পানি দেখতে পেল সে। পানির উৎস খুঁজতে গিয়ে দেখলো পানি ওয়াশরুম থেকে আসছে। তা দেখে ভ্রু কুঁচকে আসলো নিবিড়ের। এভাবে পানি গড়িয়ে আসার কারণ বুঝতে নিবিড় ওয়াশরুমের দরজায় নক করতে গিয়ে দেখলো দরজা লক করা নেই। তবুও নিবিড় একবার নক করে বলল, অরি তুই কি ওয়াশরুমে আছিস? এত পানি আসছে কেন? ভেতর থেকে কোনো জবাব এলো না। নিবিড়ের এবার খটকা লাগলো। সে দরজা ঠেলে এবার ওয়াশরুমের ভেতরে ঢুকে দেখলো পানি আসার কারণ। অতঃপর যা দেখলো তাতে অন্তরাত্মা ভয়ে আটকে উঠল তার। ওয়াশরুমের বাথটাবের পানির ভেতর ডুব দিয়ে আছে আদ্রিতা। ট্যাপের পানি বাথটাব ভরে নিচে গড়িয়ে মেঝেতে চলে গিয়েছে। বাথটাবের পানির ভেতর শুয়ে থেকে থরথর করে কাঁপছে আদ্রিতা। মুখে একবারে সাদা রক্ত শূন্য হয়ে আছে। আদ্রিতার এই অবস্থা দেখে নিবিড়ের হৃৎপিণ্ড যেন আতঙ্কে ঝঙ্কারিত হয়ে দেহান্তর করল। ভয়ার্ত কণ্ঠে উচ্চস্বরে চিল্লিয়ে সে বলল, অরি! পাগলের মতো ছুটি গিয়ে নিবিড় পানির ভেতর থেকে আদ্রিতাকে 2 হাতে পাজা কোলে তুলে নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। আদ্রিতা থরথর করছে, কাঁপছে শুধু। নিবিড় আদ্রিতাকে বিছানায় শুয়ে দিয়ে গালে হালকা ঝাঁকানি দিয়ে উদ্বিগ্ন অস্থির কণ্ঠে বলল, পুতুল সোনা, পানিতে কেন ডুবেছিলি তুই? তোর কিছু হয়ে যেত যদি। এমন কেন করছিস তুই? ততক্ষণে নিবিড়ের চিল্লানো শুনে তানি সহ বাকিরাও দৌড়ে এলো আদ্রিতার রুমে। আদ্রিতার এই অবস্থা দেখে তারা উদ্বিগ্ন হয়ে গেল। তানি জলদি তোয়াল এনে আদ্রিতার শরীর মুছে দিল। সবাইকে যেতে বলে আদ্রিতার ভেজা কাপড় পাল্টে দিল। কিন্তু আদ্রিতা কেমন ছটফট করছে এখনও। বিড়বিড় করে বলছে, পানিতে যাব আমি। নিবিড় আবার এসে বসলো আদ্রিতার কাছে। আদ্রিতার হাত নিজের হাতের মুঠো নিয়ে নরম সুরে বলল, কি হয়েছে পুতুল? আমাকে বল, কেমন লাগছে তোর? কোথায় খারাপ লাগছে?
আদ্রিতা বিছানায় ছটফট করতে করতে অসহ্য সুরে বলল, জ্বলছে, আমার সারা শরীর জ্বলছে, আমি সইতে পারছি না, আমি পানিতে যাব, পানিতে যেতে দাও আমাকে। নিবিড় আদ্রিতার গালে হাত বুলিয়ে আদুরে সুরে বলল, পানিতে যাওয়া যাবে না, দেখবি একটু পর সব ঠিক হয়ে যাবে। না পারছি না, আমি খুব জ্বলছে, পুড়ে যাচ্ছে আমার সারা শরীর। আদ্রিতার যন্ত্রণায় বিছানায় গড়াগড়ি খেয়ে কাতরাতে লাগলো, গলা কাটা মুরগির মতো ছটফট করতে লাগলো। সহ্য করতে না পেরে একসময় শব্দ করে কাঁদতে শুরু করলো সে। কাঁদতে কাঁদতে বেদনার্ত করুণ সুরে বলতে লাগলো, অনেক যন্ত্রণা হচ্ছে, সইতে পারছি না, পানিতে নিয়ে যা, না হলে মরে যাব আমি। নিবিড়ের মনে হচ্ছে তার হৃৎপিণ্ডটা কেউ টেনে বের করে নিচ্ছে। সে থাকতে তার প্রাণভ্রমরাটা এত কষ্ট পাচ্ছে, এই অপারগতা নিজেকে মেরে ফেলতে মন যাচ্ছে। নিজেকে এই সময় দুনিয়ার সবচেয়ে অসহায় ব্যক্তি মনে হচ্ছে যেন। আদ্রিতার এমন করুণ অবস্থা দেখে তানিও সহ্য করতে পারল না। মুখে আঁচল চেপে ধরে কাঁদতে কাঁদতে রুমের বাইরে চলে গেল সে। রুমে আপাতত অন্য কেউ নেই। আদ্রিতা এখনও ছটফট করছে আর কাঁদছে। আদ্রিতা শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে নিবিড়ের উদ্দেশ্যে নিদারুণ সুরে বলল, নিবিড় ভাইয়া প্লিজ কিছু করুন, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে পানিতে নিয়ে চলুন, না হলে মরে যাব আমি এক্ষুনি। নিবিড় দুই হাতে আদ্রিতার মুখখানা ধরে করুণ আদরে সুরে বলল, এই পুতুল, আমার লক্ষ্মী সোনা পাখিটা, তাকা আমার দিকে, কিছু হবে না তোর, আমি কিছু হতেই দিব না। নিবিড় মুখ নামিয়ে আদ্রিতার কপালে চুমু খেলো, পরপর সারা মুখে অধর ছোঁয়ালো। তারপর আদ্রিতার মাথা তুলে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। আদ্রিতা সব যন্ত্রণা যেন নিজের মাঝে নিয়ে নিতে চাচ্ছে সে। তবে আদ্রিতার যন্ত্রণা এখনও কমছে না। কেউ আগুন ধরিয়ে দিয়েছে ওর সারা শরীরে। পূর্ণের যন্ত্রণা সইতে না পেরে আদ্রিতা নিবিড়ের বুকের অংশে সজোরে কামড় দিয়ে ধরল এবং কামড় দিয়ে ধরেই রইল। যন্ত্রণায় হুঁশহারা আদ্রিতা শরীরে সব শক্তি প্রয়োগ করে কামড় দিয়ে ধরে রইল। দাঁতগুলো সব চামড়ার ভেতর গেঁথে গেল। আদ্রিতার এমন ঘাতক কামড়ে নিবিড়ের সমস্ত লোমকূপ কাটা দিয়ে উঠল। তবুও দাঁতের দাঁত পিষে নিবিড় চোখ বন্ধ করে চুপচাপ সব সহ্য করল। এই ব্যথা আদ্রিতার সামনে কিছুই না। আদ্রিতার ছটফট করা বেদনার্ত অবস্থা দেখার চেয়ে এ ব্যথাও ভালো। এতে যদি ওর পুতুলটার যন্ত্রণা কমে, তাহলে এর চেয়ে হাজার গুণ ব্যথা সে হাসতে হাসতে সইতে রাজি। এটাই তো তার সব দোয়াতে সর্বদা চাওয়া, আদ্রিতার সব কষ্ট নিবিড়ের ঠিকানা হয়ে যাক। প্রায় 5 মিনিট ধরে এইভাবে কামড়ে ধরে রাখলো আদ্রিতা। নিবিড়ের মুখমণ্ডলে ব্যথার লাল আভা ফুটে উঠেছে। দাঁত কিরমির করতে করতে কপাল আর গলার রগ ফুলে উঠেছে। অনেকক্ষণ এভাবে থাকার পর ধীরে ধীরে আদ্রিতার দাঁতের দৃঢ়তা কমে এলো। বুক থেকে দাঁত সরিয়ে ফেললো আদ্রিতা। আস্তে আস্তে শরীর ছেড়ে দিল তার। দুর্বল ক্লান্ত হয়ে মাথা এলিয়ে দিয়ে হাঁপাতে লাগলো। নিবিড় আদ্রিতার মাথায় হাত বুলিয়ে দিল। দুর্বল শরীরে একসময় ঘুমিয়ে গেল আদ্রিতা। নিবিড় তা বুঝতে পেরে আস্তে করে আদ্রিতাকে বালিশে শুয়ে দিল। মায়াময় করুণ চোখে তাকিয়ে রইল আদ্রিতার রুগ্ন মুখপানে। ছোটবেলায় আদ্রিতার জ্বর হলে নিবিড় বৃষ্টিতে ভিজে নিজেরও জ্বর বাঁধাত। ভাবতো তাহলে আদ্রিতার জ্বর ওর কাছে চলে আসবে। এতে করে আদ্রিতার কষ্ট ওর মাঝে চলে আসবে আর ওর পুতুলটা হাসি খুশি হয়ে যাবে। কিন্তু আজ সে ওই কাজটা করতে পারছে না। সে আদ্রিতার সব কষ্টটা নিজের করে নিয়ে আদ্রিতাকে আগের মতোই প্রাণচঞ্চল করে দিতে। আর এই অপারগতাই নিবিড়কে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। লাখো লাখো বিষাক্ত বিচ্ছুর দল চারদিক থেকে ঝেঁকে পড়ে ওর ভেতরটা হৃৎপিণ্ড ছিন্ন ভিন্ন করে খাচ্ছে। এই যন্ত্রণা অসহনীয়। নিবিড় সব সইতে পারে, শুধু এই জিনিসটাই সহ্য সীমার বাইরে। নিবিড় অপরাহ্নের ক্লিনিকে বসে আছে। আজ 2 দিন পর আদ্রিতার রিপোর্ট এসেছে। অপরাহ্নের সব রিপোর্ট দেখে কিছুটা হতবাক সুরে বলল, এটি কিভাবে হতে পারে? নিবিড় অস্থির হয়ে বলল, কি হতে পারে, কি হয়েছে? রিপোর্টে কি এসেছে বল না। অপরাহ্ন বলল, কিছুই আসেনি, মানে ওর সব রিপোর্ট তো একদম নর্মাল দেখাচ্ছে, কোনো সমস্যা নেই। তাহলে আদ্রিতা এমন করছে কেন? এটা তো আরও বেশি ঘোলা হয়ে গেল। কি বলছিস তুই এসব? কি বালের ডাক্তার হয়েছিস তুই? ওখানে আমার পুতুল দিনকে দিন অসুস্থতার আরও অবনতি হচ্ছে। কখন কি করে সে নিজেও টের পায় না। কখনো যন্ত্রণা ছটফট করে, কখনো বেহুশ হয়ে পড়ে থাকে। এখন তো খাওয়া দাওয়াও ঠিকমতো করতে পারে না, বমি করে ফেলে, শুকিয়ে রোগাটে হয়ে গেছে। আর এই সব কিছু আমাকে আমার নিজের চোখের সামনে দেখতে হয়। এটা যে কতটা যন্ত্রণাদায়ক তার আন্দাজও করতে পারবি না তুই। আর তুই কিনা বলছিস সব নর্মাল। তুই কি আদৌ ডাক্তার? দেখ, আমি বুঝতে পারছি তোর পরিস্থিতি কেমন এখন, কিন্তু রিপোর্টে যা এসেছে তাই তো বলছি আমি। তো এই রিপোর্ট নিয়ে যেখানে যাস সে এটাই বলবে। তাহলে অরি কি এসব নাটক করছে? ওর অবস্থা এমনি এমনি হচ্ছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। তবে তুই চিন্তা করিস না, আমি আরও অন্যান্য ডাক্তারের সাথে পরামর্শ করছি। বিদেশি ডাক্তারের সাথে আমার যোগাযোগ আছে, তাদের সাথে এই ব্যাপারে ডিসকাস করে দেখব। দরকার হলে আবারও কিছু টেস্ট করাবো। অরির স্যাম্পল আছে, ওগুলো দিয়ে আবার করব।
এভাবে দেখতে দেখতে আরও 1 সপ্তাহ পার হয়ে গেল। আজিতার শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছে। খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে প্রায়। ধীরে ধীরে সব কিছু ভুলে যাচ্ছে সে। নিবিড়ের ভয় হয় আজিতা যদি কখনো তাকেও ভুলে যায়। এই খেয়াল মনে আসতে হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় তার। এমন কোনো দিন আসলে কি সেদিন নিবিড় বাঁচতে পারবে? হয়তো না। আর বেঁচে থাকলেও তা কেবল জীবন্ত লাশ ছাড়া আর কিছুই না। যার শুধু দেহ থাকবে, তাতে কোনো প্রাণ থাকবে না। এর মাঝে অপরাহ্ন আবারও আজিতার টেস্টগুলো আবার করিয়েছে, কিন্তু আবারও কোনো ফল পায়নি তার। আজিতার রোগ ধরাই পড়ছে না। নিবিড় ঢাকার সবচেয়ে বড় হাসপাতালে আজিতাকে দেখিয়েছে, তারাও কোনো রোগ ধরতে পারেনি। চারিদিক থেকে শুধু নিরাশা ছাড়া আর কিছুই পাচ্ছে না নিবিড়। নিবিড় ভাবলো আজিতাকে বিদেশে নিয়ে যাবে। তখন অপরাহ্ন ওকে ক্লিনিকে ডেকে বলল, দেখ, শুধু শুধু দেশ বিদেশ ঘুরে কোনো লাভ নেই। রিপোর্টে কিছু না আসলে কেউ কিছুই বলতে পারবে না। আমি অরির ব্যাপারটা নিয়ে অনেক ডাক্তারের সাথে কথা বলেছি, এমনকি সিঙ্গাপুরের এক ডক্টরের সাথেও আলাপ করেছি। সেও সবটা শুনে একটু ভাবনায় পড়ে গিয়েছিল। পরে বলল, হতে পারে আজিতার শরীরে কোনো রকম নেশাজাতীয় দ্রব্য যাচ্ছে, যার কারণে ও এমন করছে। নিবিড় রাগী সুরে বলল, তুই কি বলতে চাচ্ছিস অরি নেশা করে? তোর মাথা ঠিক আছে? দেখ, শান্ত হ। আমি বলছি না ও ইচ্ছে করে নেয়। হতে পারে কেউ ওর অজান্তে ওকে কোনো ধরনের মাদকদ্রব্য দিচ্ছে, সেটাও বুঝতেও পারছে না। এটা জাস্ট একটা ধারণা, যেটা হতেও পারে নাও পারে। তবে খতিয়ে দেখতে তো ক্ষতি নেই। এই মুহূর্তে কোনো কিছু আমাদের বাদ দেওয়া উচিত না। আচ্ছা, মানলাম, কিন্তু এমন কিছু হলেও তো রিপোর্টে আসার কথা। হ্যাঁ জানি, কিন্তু এখন দিনে দিনে সব কিছুই অনেক ইমপ্রুভ হচ্ছে। সিঙ্গাপুরের ডক্টর বলল এখন নাকি এমন কিছু ড্রাগসও বের হয়েছে যা শরীরে গেলেও পরীক্ষা ধরা পড়ে না, আর পড়লেও তা অনেক দেরিতে ধরা পড়ে। ততদিনে রোগীর অবস্থা অনেক খারাপ হয়ে যায়। নিবিড় চিন্তায় পড়ে গেল। আজিতার মতো সহজ সরল মেয়েকে কি অসুস্থ করতে চাইবে? আজিতার অসুস্থতায় শুধু নিবিড় না, পুরো বাড়িতে যেন শোকের ছায়া নেমেছে। আরমান সাহেব নাতনির চিন্তায় অসুস্থ হয়ে পড়েছেন। নুরানো আদরের বোনের এই অবস্থা দেখতে পাচ্ছে না। তানি তো শুধু কাঁদতেই থাকে সারাদিন। আবিরও স্নেহের ভাতিজির এমন দশা দেখে ভেঙে পড়ছে। লিভিং রুমে বসে আবির ধরা গলায় বলল, আমি ভাইয়াকে কি জবাব দিব? তার মেয়ের খেয়াল রাখতে অক্ষম হয়েছি আমি। ভাইয়া এমনিতেই হার্টের পেশেন্ট, মেয়ের এমন কথা শুনলে সইতে পারবে না। আরমান সাহেব অসুস্থ গলায় বললেন, না না, আমার আদিকে জানিও না তোমরা। আমার আদি সইতে পারবে না, হার্ট অ্যাটাক করবে সে। নুরান বলল, হ্যাঁ চাচু, দাদু ঠিকই বলেছে। বাবা এমনিতে অসুস্থ, ওখানে চিকিৎসা হচ্ছে তার। অরির কথা জানলে তাকে বাঁচানো যাবে না, আর মাও সইতে পারবে না। আবির বলল, কিন্তু না বললে কিভাবে হবে? অরি তাদের মেয়ে, তাদের সব জানার হক আছে। অরির কিছু হয়ে গেলে তখন? কিছু হবে না অরির। আবিরের কথায় মাঝেই হঠাৎ গমগমে গলায় কথাটি বলতে বলতে দরজা দিয়ে গিয়ে এলো নিবিড়। সবার সামনে এসে আবার বলল, অরির কিচ্ছু হবে না, একদম ঠিক হয়ে যাবে ও। ওর জন্য আমরা আছি। বড় বাবা আর মাকে শুধু শুধু টেনশন দেওয়ার দরকার নেই। বড় বাবা শেষ করে আসতে দাও। আবির বলল, দেখো নিবিড়, আমরা সবাই তাই চাই, অরি মামনি যেন সুস্থ হয়ে যায়। তবে আল্লাহ না করুক কোনো অরি মামনির কিছু হয়ে গেলে তখন কি জবাব দেব তাদের? তারা তো জানতে চাইবে আমরা কেন তাদের আগে জানাইনি। তখন কি জবাব দেব আমি? নিবিড় গম্ভীর সুরে বলল, কাউকে কিছু বলতে হবে না, কারণ অরির কিছু হবেই না। তাহলে কোনো জবাবদিহির প্রয়োজনই তো পড়ছে না। আর যদি হয় তখন কে নিবে এর দায়ভার? কেউ কি গ্যারান্টি দিতে পারবে? নিবিড় আত্মগর্ব করে বলল, হ্যাঁ পারবো, আমি নিব গ্যারান্টি, আমি সব দায়ভার নিব। আচ্ছা, কোন হকে তুমি এ দায়িত্ব নিতে চাও? অরির স্বামীর দায়িত্বে। আমি আজ এক্ষুনি অরিকে বিয়ে করতে চাই। আজ থেকে অরির সকল দায়িত্ব আমার। ওর ভালো মন্দের দায়ভার আমার। আজ থেকে ওর উপর পূর্ণ হক থাকবে আমার। নিবিড়ের কথা সবে হতভম্ব হয়ে গেল। তানি বলে উঠল, কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে? একদম ঠিক আছে মা, এমনিতেও এটা আগে পরে হওয়ারই ছিল। তাহলে এখন সমস্যা কি? প্রশ্ন যখন হক নিয়ে, তাহলে আজ সেটাই পরিপূর্ণভাবে হবে আমার। এরপর অরির যা হবে সব কিছুর দায়ভার আমার। তাই বলে এখন মেয়েটার এমন অসুস্থ সময়, আর অরির মা বাবাও এখানে নেই, তাদের ছাড়া কিভাবে বিয়ে হবে? তাতে কি হয়েছে? অরির বাবারও বাবা আছে এখানে, দাদু যেখানে আছে সেখানে আর কারোর মত অমতের দরকার হয় না। বড় বাবাও নিশ্চয়ই তার বাবার মতে অসন্তুষ্ট হবেন না। নিবিড়ের কথা সবাই আরমান সাহেবের দিকে তাকালো। আরমান সাহেব দ্বিধায় পড়ে গেলেন, বুঝতে পারলেন না কি বলবেন উনি। তখনই হঠাৎ সিঁড়ি বেয়ে নেমে এলো আজিতা। তাহনা ওকে ধরে নিয়ে আসছে। আজিতা নিচে এসে বলল, কিসের কথা হচ্ছে এখানে? আমাকেও বলো। নিবিড় সোজা সাপটা বলে উঠল, আমাদের বিয়ের কথা হচ্ছে, বিয়ে করবি আমাকে?
আজিতা ঢুলুঢুলু চোখে তাকালো নিবিড়ের দিকে। চোখের নজর কেমন মাতালদের মতোই, বোঝা যাচ্ছে হুঁশে নেই এখন সে। আজিতা মাতালের মতো হেসে বলল, আরে হ্যাঁ করব তো, অরি বিয়ে করবে, কত মজা। তানি উঠে এসে আজিতাকে ধরে নিয়ে যেতে চেয়ে বলল, আরে ও মজা করছে, তুই চল আমার সাথে। আজিতা বাচ্চাদের মতো জেদ করে তানির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে গিয়ে নিবিড়ের পেট জড়িয়ে ধরে বলল, না যাব না, আমি বিয়ে করব। অরি বিয়ে করবে, নিবিড় ভাইয়ের বউ হবে অরি, আমাকে বিয়ে দাও এক্ষুনি। তানি বুঝতে পারছে আজিতার এখন হুঁশ নেই, তাই তাকে বুঝিয়ে বলল, এমন করে না মা, পরে তোমার বিয়ে দিব, ঠিক আছে, এখন চলো। আজিতা তাও জেদ ধরে বলল, না না না, এক্ষুনি করব বিয়ে। আজিতা নিবিড়কে ছেড়ে দৌড়ে গিয়ে টেবিলের উপর থেকে ফল কাটার ছুরিটা হাতে নিয়ে বলল, অরিকে বিয়ে না দিলে অরি এক্ষুনি মরে যাবে কিন্তু। আজিতার কাজে সবাই ভয় পেয়ে গেল। নিবিড় দৌড়ে গিয়ে আজিতার হাত থেকে ছুরি টান দিয়ে নিয়ে ফেলে দিয়ে দুই হাতে আজিতার মুখটা ধরে বলল, অরি করবে তো বিয়ে? নিবিড় আর অরির বিয়ে এক্ষুনি হবে। আজিতা বাচ্চাদের মতো হেসে বলল, সত্যি? আচ্ছা তাহলে অরি মরবে না, অরি বউ হবে, নিবিড়ের পুতুল বউ। তারপর আর কি, সবাই অজ্ঞতা কাজে ডাকা ছাড়া আর কোনো উপায় পেল না। বিয়ে হয়ে গেল দুজনের, আজিতা হয়ে গেল নিবিড়ের পুতুল বউ। সকালে আজিতার ঘুমন্ত মুখটার দিকে মায়ের সমুদ্র ভরা চোখে তাকিয়ে আছে নিবিড়। হাতে বৃদ্ধাঙ্গুলে আলতো স্পর্শে ছুঁয়ে দিচ্ছে আজিতার কোমল তুলতুলে গাল। স্নিগ্ধ ভোরের ন্যায় শুভ্রতা তার পুতুলের মাঝে পায় সে। নিবিড় হাজার জনম ধরে দেখলেও তার হৃৎপিণ্ডকে দেখা তৃষ্ণা মিটবে না। এই মুখটাতেই তার সকল প্রশান্তি, সকল অভিলাষা। নিবিড়ের নয়ন বিলাসের মাঝে আজিতা ধীরে ধীরে নেত্রপল্লব মেলে তাকালো। নিবিড়ের জন্য যেন আজিতার এই ডাগর আঁখি মেলে তাকানোই তার সূর্যোদয়। তার সেই সূর্যোদয় হতে দেখে নিবিড়ের ঠোঁটে মুগ্ধ হাসির ঝলক ফুটল। তবে আজিতার চোখের চাহনি কেমন অপরিচিত দেখালো, মনে হচ্ছে অনাকাঙ্ক্ষিত কিছু দেখেছে সে। নিবিড় মুচকি এসে আজিতার ঠোঁটে আলতো চুমু খেয়ে বলল, গুড মর্নিং পুতুল বউ। বিপরীতে আজিতা আচমকা দুই হাতে নিবিড়কে সর্বশক্তি দিয়ে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে উল্টে ফেলে দিল। তারপর রাগি চোখে তাকিয়ে বলল, কে আপনি? সাহস কী করে হলো আমার সাথে অসভ্যতামি করার? এক্ষুনি সরে যান এখান থেকে। সোনামা, সোনামা, দেখো আমার ঘরে এক গুন্ডা ঢুকে পড়েছে। নিবিড়ের যেন পুরো পৃথিবী থেমে গেল এক মুহূর্তে। প্রকৃতির সব চলন থেমে গেল, থেমে গেল হাওয়া, সাথে থামল নিবিড়ের নিঃশ্বাসও। নিঃশ্বাস আটকে গেল তার, শ্বাসকষ্ট হতে শুরু হলো। মনে হচ্ছে শেষ মুহূর্ত বুঝে চলে এসেছে তার। আজ তার চোখে ওই অপরিচিত চাহনি দেখার চেয়ে মৃত্যু শ্রেয় যেন। নিঃশ্বাস নিবিড়ের দেহ ত্যাগ করতে চাচ্ছে যেন। ঠাস করে চোখ খুলে তাকালো নিবিড়। ধরফরে উঠে বসে হাঁপাতে লাগলো সে। পুরো শরীর ঘেমে জবজবে হয়ে গেছে, গলা শুকিয়ে হয়েছে মরুভূমি। খাটের পাশের ক্যাবিনেট থেকে পানির বোতল নিয়ে গটগট করে পুরো বোতল খেয়ে ফেলল। কি ভয়াবহ স্বপ্ন ছিল এটা! এমন স্বপ্ন আসলে আজ থেকে নিবিড় আর ঘুমাবেই না। লম্বা লম্বা নিঃশ্বাস ফেলে নিজেকে একটু শান্ত করলো সে। পাশে ফিরে তাকিয়ে ঘুমন্ত আজিতাকে দেখে বুক ভরে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। মায়াভরা করুণ চোখে তাকিয়ে রইল সে আজিতার রোগাটি শুকনো মুখটার দিকে। ওদের বিয়ে 2 দিন হয়ে গেছে, অথচ তার বউটা হয়তো জানেও না সে বিবাহিত হয়ে গেছে। আজিতার অবস্থা আরও অবনতির দিকেই যাচ্ছে শুধু। নিবিড় এত দৌড়াদৌড়ি করেও এখনও কিছু করতে পারছে না। তার চোখের সামনে প্রাণচঞ্চল মেয়েটা কেমন শয্যাশায়ী হয়ে যাচ্ছে, শুকিয়ে কঙ্কাল হয়ে গেছে, চোখের কোলে কালি পড়ে গেছে, প্রায় সময় বেহুশের মতো পড়ে থাকে। আর যখন জাগনা থাকে তখন যন্ত্রণা ছটফট করে, অথচ নিবিড় কিছুই করতে পারছে না। এই অপারগতা নিবিড়ের নিজেকে ছুরিকাঘাতে আহত করে ছিন্ন ভিন্ন করে ফেলতে মন চায়। নিবিড় ব্যথাতুর চোখে তাকিয়ে আজিতার গালে হাত বোলালো। চোখ দুটো লাল হয়ে উঠল, দেখতে দেখতে অশ্রু গড়িয়ে পড়ল চোখ বেয়ে। প্রিয় মানুষটাকে এমন করুণ অবস্থায় দেখাচ্ছে, যন্ত্রণা বুঝি পৃথিবীতে দ্বিতীয়টা নেই। মৃত্যু যন্ত্রণার মতো যন্ত্রণা হচ্ছে নিবিড়ের। হৃদয়ে অসহনীয় রক্তক্ষরণ হচ্ছে। যদি কেউ বলতো নিবিড়ের জানের বদলে আজিতা ঠিক হবে, তাহলে হাসি খুশি নিবিড় তা করে দিত। কি করবে নিবিড়? কিভাবে ঠিক করবে নিজের প্রাণভোমরাটাকে? নিবিড়ের চিন্তার মাঝে আজিতা ধীরে ধীরে দুর্বল চোখ দুটো মেলে তাকালো। তা দেখে দ্রুত নিজের মুখের দুঃখী ভাব সরিয়ে হাসি হাসি মুখ করে তাকালো নিবিড়। আজিতা চোখ খুলে কেমন একদিনে তাকিয়ে রইল। অচেতন মানুষের মতো তার চাহনি, যেন সে এখনও বেহুশেই আছে। আজিতা কেমন বেহুশের মতো উপরের দিকে তাকালো, মাতালের মতো হেসে হাত উঠিয়ে বলল, ওই দেখো ওখানে ওরা এসেছে, আমাকে নিতে এসেছে। আজিতার কথায় নিবিড়ের বুকের মাঝে তীব্র যন্ত্রণার প্রলয়ঙ্কারী লাভা সব কিছু বিধ্বংস করে দিচ্ছে। ভীতি আর আতঙ্ক গলা চেপে ধরল যেন। নিবিড় ঢোক গেলে আজিতার হাতটা ধরে নামিয়ে করুণ সুরে বলল, ওখানে কিছু নেই, এদিকে তাকা, দেখ আমি আছি এখানে তোর কাছে। আমি থাকতে কেউ নিয়ে যেতে পারবে না তোকে, কেউ না। তাকা আমার চোখের দিকে। আজিতা ফ্যাল ফ্যাল অবুঝ চোখে তাকিয়ে রইল নিবিড়ের দিকে। তারপর হাত বাড়িয়ে নিবিড়ের কপাল থেকে ধীরে ধীরে সারা মুখে হাত বোলাতে লাগলো।
নিবিড় চোখ বুজে অনুভব করলো তা। মুখের উপর আদ্রিতার হাতটা চেপে ধরে চুমু খেলো। আদ্রিতা হঠাৎ বলে উঠল, আমি হারিয়ে গেলে খুঁজবেন আমাকে? আতঙ্কিত নজরে তাকালো নিবিড়। তারপর ঝট করে আদ্রিতাকে দুই হাতে বুকের মাঝে মিশিয়ে নিল। সর্বশক্তি দিয়ে জড়িয়ে ধরে ধরা গলায় বলল, আমাকে রেখে হারানোর অনুমতি নেই তোর। হারাতে চাইলে আমার মাঝে হারাবি। আমার মাঝেই তোর সকল ঠিকানা শেষ, অন্য কোথাও না, কখনো না। একটু পর আদ্রিতার আবারও সেই জ্বালাপোড়া শুরু হলো। আবারও ছটফট করতে লাগলো সে। নিবিড় তাকে সামলানোর চেষ্টা করছে। আদ্রিতা নিজের শারীরিক যন্ত্রণা সইতে না পেরে নিবিড়ের হাতে কামড় দিয়ে ধরল। এই কয়দিনে নিবিড়কে কামড়ে কামড়ে অনেক ক্ষত করে দিয়েছে, তবুও তাতে সামান্যতম খেদ নেই নিবিড়ের। সে তো শুধু আদ্রিতার কষ্টে ব্যথিত। আদ্রিতা ছটফট করতে করতে কাতর অস্থির সুরে বলল, আমাকে ওই ওই ওষুধ দিন, ওটা খেলে ভালো লাগে আমার। আদ্রিতার এই কথা শুনে নিবিড় ভ্রুকুচকে বলল, ওষুধ? কোন ওষুধ? কিসের কথা বলছিস তুই? ওই যে ওই ড্রয়ারে আছে, ওটা দেন, ওটা খেলে সব যন্ত্রণা চলে যায়। আদ্রিতার কথা অনুযায়ী নিবিড় ড্রয়ার খুলে সেখানে সত্যি ওষুধের পাতা পেল। কিন্তু এটাতে তো লেখা এটা আয়রন ট্যাবলেট। তাহলে এটা খেয়ে এই যন্ত্রণা থেকে কিভাবে আরাম পাবে ও? নিবিড়ের খটকা লাগলো বিষয়টা। অপরাহ্নের কথাটা মনে পড়ল ওর। নিবিড় ওষুধের পাতাটা নিয়ে আদ্রিতার সামনে বসে বলল, এটা কিসের ওষুধ আর কোথা থেকে এনেছিস এটা? আদ্রিতা কাঁচাতে কাঁচাতে বলল, আগে দিন আমাকে, এটা খেলে আমার জ্বলন চলে যাবে। না দেব না, আগে বল এটা কিসের ওষুধ আর কে দিয়েছে তোকে? আদ্রিতা না পেরে বলল, এটা আমাদের কলেজে দিয়েছে। কলেজে ডাক্তারদের একটা গ্রুপ ফ্রি ক্যাম্পেইন করছিল, সেখানকার এক মহিলা ডক্টর কলেজের মেয়েদের এই ওষুধ দিয়েছে। বলেছে এটা খেলে মেয়েদের ইন্টারনাল ইমিউনিটি অনেক ভালো হবে, তাই আমরা সবাই নিয়েছি এটা। আমার যন্ত্রণা হলে এটা খেলে আর যন্ত্রণা হয় না। এখন দিন খাবো আমি। কোন ডাক্তার দিয়েছে জানি না, মুখে মাস্ক পরা ছিল তাই চেহারা দেখিনি। নিবিড়ের ওষুধটার উপর সন্দেহ বাড়ল যেন। তবে আসলে এটা কি তা জানতে হলে এটা ল্যাবে পরীক্ষা করাতে হবে। নিবিড় আদ্রিতাকে ওষুধ দিল না, অনেক কষ্টকে শান্ত করে ঘুম পাড়িয়ে দিল। তারপর ওষুধের পাতাটা নিয়ে অপরাহ্নের কাছে এলো সে। অপরাহ্নকে সব খুলে বলে অপরাহ্ন ওষুধটা ল্যাবে পরীক্ষার জন্য পাঠালো। আর পরীক্ষা করে যা পাওয়া গেল তাতে ওরা দুজনে বিস্মিত হয়ে গেল। অপরাহ্ন নিবিড়কে জানালো, তুই ঠিকই সন্দেহ করেছিস। এটার উপর থেকে কোনো ভিটামিন দেখা গেলেও ভেতরে যেটা আছে সেটা প্রাণনাশক ড্রাগস। হ্যাঁ, এটা ড্রাগসের ট্যাবলেট এবং খুবই ভয়াবহ ড্রাগস। এই ড্রাগসে শুধু নেশা হয় না, বরং ধীরে ধীরে শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ দুর্বল করে ফেলে। সবচেয়ে বেশি মস্তিষ্কে ইফেক্ট করে। আর এই কারণে অরি সব ভুলতে শুরু করেছে। যতক্ষণ এটার প্রভাব শরীরে থাকে ততক্ষণ ব্যক্তির হুঁশ জ্ঞান থাকে না। আর যখন প্রভাব কমে যায় তখন সারা শরীরে অসম্ভব জ্বলন হয়। এটা হয় এই ড্রাগসের হ্যাংওভারের কারণে। বেশি দিন এই ড্রাগস শরীরে প্রবেশ করতে থাকলে মৃত্যু অনিবার্য। অপরাহ্নের সব কথা শুনে স্তম্ভিত হয়ে গেল নিবিড়। সাথে জাগলো প্রচণ্ড পরিমাণ ক্রোধ। যে ওর অরির সাথে এমন জঘন্য কাজ করেছে তাকে মৃত্যুর চেয়েও ভয়াবহ শাস্তি দিবে নিবিড়। নিবিড় অপরাহ্নকে বলল, আচ্ছা এখন তো এটা অরিকে খেতে দিব না, তাহলে অরি নিশ্চয়ই এখন ভালো হয়ে যাবে, তাই না? না নিবিড়, শুধু এটা বন্ধ করলেই অরি ভালো হবে না। এতদিন এই ড্রাগস শরীরে প্রবেশ করে তার বিষ রক্ত থেকে পরিপূর্ণভাবে বিনাশ করতে হলে এই ড্রাগসের অ্যান্টিডোট দিতে হবে অরিকে, না হলে অরি সুস্থ হবে না। তো দে অ্যান্টিডোট। দেখ, আমি চাইলে এক্ষুনি দিতে পারবো না, এটা গবেষণা করে তৈরি করতে হবে, আর তাতে কতদিন লাগবে তা এক্ষুনি বলা যাচ্ছে না। তো কি বলতে চাচ্ছিস, ততদিন অরিকে অসুস্থ ফেলে রাখবো? সেটা বলছি না আমি সর্বস্ব চেষ্টা করবো যেন জলদি অ্যান্টিডোট তৈরি হয়ে যায়। তবে অরির ইমার্জেন্সি এখনই অ্যান্টিডোট প্রয়োজন। তাই সবচেয়ে ভালো হবে যে এই ড্রাগস দিয়েছে তাকে আগে খুঁজে বের করা। আই এম শিওর যার কাছে এই জিনিস আছে তার কাছে অ্যান্টিডোটও অবশ্যই আছে। তাই তো দ্রুত সম্ভব ওই ব্যক্তিকে খুঁজে বের করতে হবে। নিবিড় চোয়াল শক্ত করে বলল, সে তো আমি এমনিতেও করব। আমার পুতুলকে হার্ম করার স্পর্ধাকারীকে তার ইনাম তো দিতেই হবে। অপরাধীকে খুঁজে বের করতে খুব বেশি সময় লাগলো না নিবিড়ের। আজ যে তার কলেজে গিয়ে ক্যাম্পেইনে কোন কোন ডাক্তার এসেছিল তার খোঁজ নিল নিবিড়। সিসিটিভি ফুটেজও চেক করলো সে, এবং সবশেষে যার নাম সামনে এলো তা দেখে বিস্মিত হয়ে গেল নিবিড়। তীব্র ক্রোধ নিয়ে রওনা হলো সেই অপরাধীর ঠিকানায়। ফুল স্পিডে গাড়ি চালিয়ে পৌঁছালো একটা বাসার সামনে। চোখ মুখে ভয়ঙ্কর ক্রোধের দাবানল নির্গত হচ্ছে যেন। তার ক্রোধের লাভায় এই মুহূর্তে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে প্রস্তুত সে। গাড়ি থামিয়ে হাত বাড়িয়ে গাড়ির ড্রয়ার খুলে তার গানটা বের করলো। তারপর দরজা খুলে অগ্নি মানব রূপ ধারণ করে দ্রুত পায়ে সামনের বাসার দরজা গিয়ে দরজা বরাবর সজোরে একটা লাথি মেরে দিল। 2-3 বার লাথি মারার পর দরজা সিটকানি ভেঙে দরজা খুলে গেল। দরজা খুলতে সম্মুখে সেই কাঙ্ক্ষিত অপরাধকেই সবার প্রথমে দেখতে পেল নিবিড়। দেখতে পেয়ে ক্রোধে তার মাথার রগগুলো যেন ফেটে পড়ল। ক্রোধে উন্মাদ নিবিড় তেড়ে গিয়ে সামনের ব্যক্তির মুখের মাঝে পিস্তলের নল ঢুকিয়ে দিয়ে ক্রুদ্ধ সুরে বলতে লাগলো, হাউ ডেয়ার ইউ, হাউ ব্লাডি ডিয়ার টু মাচ মাই লেডি।
তো সাহস কি করে হলো জেরিন? কি করে? এত বড় কলিজা কোথায় পেলি? একবারও ভাবলি না এই নিবিড় তোর কি অবস্থা করতে পারে তোর? বলতে বলতে জেরিনের মুখে পিস্তলের নল ঢুকিয়ে এগুতে লাগলো নিবিড়। আর জেরিন পেছাতে লাগলো। পেছাতে পেছাতে একসময় সোফায় পড়ে গেল সে। এই অবস্থা দেখে জেরিনের মা বাবা আতঙ্কিত হয়ে মেয়েকে বাঁচাতে ছুটে এলো। নিবিড়ের উদ্দেশ্যে রাগী সুরে বলল, এই ছেলে কে তুমি? ছাড়ো আমার মেয়েকে, না হলে এক্ষুনি পুলিশ ডাকবো কিন্তু। নিবিড় তাদের দিকে তাকিয়ে বলল, খবরদার, আর এক পা এগুলে আপনার মেয়ের খুলি উড়িয়ে দিব আমি। আর পুলিশকে ডাকতে চান, ডাকেন। পুলিশ এসে সবার আগে আপনার মেয়েকেই ধরবে, কারণ সি ইজ এ ব্লাডি মার্ডারার। জেরিনের মা বাবা ভয়ে আর এগুলো না। নিবিড় আবার জেরিনের দিকে তাকিয়ে চোয়াল শক্ত করে ক্ষিপ্ত সুরে বলল, বল কেন করেছিস? কেন করেছিস আমার পুতুলের সাথে এমন? কি ক্ষতি করেছে ও তোর? বল। নিবিড়ের হুমকিতে জেরিনের মুখে ভয়ের বদলে হাসি দেখা গেল। জেরিন মুখ থেকে পিস্তলের নলটা সরিয়ে বলল, আমি জানতাম তুমি আসবে আমার কাছে। আসতে হবেই তোমাকে। কি যেন বলেছিলে? কেন করেছি আমি এমন? এই যে তোমার চোখের এই কষ্ট, এই ভয়, এই অস্থিরতা দেখার জন্যই তো এত কিছু করা আমার। এটা আমার মনটা ভীষণ শান্তি পাচ্ছে, পৈশাচিক আনন্দ হচ্ছে আমার। হ্যাঁ, অনেক খুশি আজ আমি। আজ তুমিও সেই জায়গায় আছো যেখানে আমি ছিলাম আর আছি। তোমার জন্য পাগল হয়ে নিজের জান পর্যন্ত দিতে গিয়েছিলাম, কিন্তু তবুও তোমার মন গলেনি। একবার জানতে পর্যন্ত চাওনি আমি বেঁচে আছি নাকি মরে গেছি। তোমার জন্য পাগল হয়ে ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আমি। এতটা ডিপ্রেশন যে আমাকে হসপিটালাইজড করতে হয়েছিল। তখন আমার ভালোর কথা ভেবে মা বাবা আমাকে নিয়ে বিদেশে চলে যায়। সেখানে নিজেকে একটু সামলে পড়াশোনা করে ডক্টর হই আমি। তবে মন থেকে তোমাকে কখনো ভুলতে পারিনি। সেদিন হসপিটালে তোমাকে দেখে আমার চেপে রাখা অনুভূতিগুলো আবার জেগে উঠেছিল। কিন্তু তুমি তো আমাকে চিনতে পর্যন্ত পারোনি। সেটা যে আমার জন্য কতটা কষ্ট আর অপমানজনক তা শুধু আমিই জানি। পুরানো ক্ষতের উপর যেন নতুন করে আঘাত লাগছিল। তবুও বেহায়া মনে তোমার আশা তবুও ছিল। সেদিন রেস্টুরেন্টে আমার মনের কথা বললাম, কিন্তু তুমি আবারও আমাকে প্রত্যাখ্যান করলে। আমাকে বুঝিয়ে দিলে তোমার জীবনে আমার কোনো জায়গা নেই। আর তার কারণ ছিল তোমার ওই অরি। সেদিন হসপিটালে যখন তুমি ওকে বউ সম্বোধন করেছিলে সেদিনই বুঝেছিলাম। কারণ নিবিড় শাহরি আর কাউকে বউ বলে নিশ্চয়ই সে সাধারণ কেউ হবে না। আমি বুঝে গিয়েছিলাম আমাকে প্রত্যাখ্যান করার কারণ ওই মেয়েটাই ছিল। ওই মেয়ের মাঝেই তোমার সকল চাওয়া পাওয়া। তাই তো তোমার মনকে আঘাত করেছি আমি। আমার এক পেশেন্টের বডিতে এই ড্রাগস পেয়েছিলাম, সেখান থেকে এটার ব্যাপারে জানি আমি। আর সেটাই তোমার পুতুলকে দিয়েছি আমি, যা ধীরে ধীরে অরিকে মৃত্যুর মুখে ঠেলে দিবে। হারিয়ে ফেলবে তুমি তোমার প্রিয়জনকে। তাই তো এখন আমরা দুজনই এক অবস্থানে আছি। এখন হলো হিসাব সমান সমান। কথাগুলো বলা শেষ করে পাগলের মতো জোরে জোরে হাসতে লাগলো জেরিন। দেখিয়ে বোঝা যাচ্ছে সে এখন অ্যাবনর্মাল অবস্থায় আছে। নিবিড় রাগে উন্মাদ হয়ে জেরিনের কপালে গান ঠেকিয়ে বলল, অনেক হয়েছে তোর ফালতু নাটক। জলদি ড্রাগসের অ্যান্টিডোট দে আমাকে, না হলে এক্ষুনি তোর খুলি উড়িয়ে দিব। জেরিন হেসে দিয়ে বলল, তোমার মনে হয় তুমি আমাকে মৃত্যুর ভয় দেখাতে পারবে? আরে আমি তো কবেই মরে গেছি। যেদিন তোমার প্রত্যাখ্যান পেয়েছিলাম। এখন তো শুধু নামের বেঁচে আছি। আর তোমার হাতে মরতে পারলে এর চেয়ে ভালো আর কি হবে? তাই গুলি মারতে চাইলে মারো, তবে অ্যান্টিডোট পাবে না কিছুতেই। তুমিও আমার মতো হারানোর কষ্ট বয়ে বেড়াবে সারা জীবন। নিবিড় এই পর্যায়ে ঘাবড়ে গেল। অ্যান্টিডোট না পেলে তাকে কিভাবে বাঁচাবে সে? কি করবে সে? হঠাৎ নিবিড় জেরিনের সামনে হাঁটু গেড়ে বসে দুই হাত জোর করে করুণ মিনতি করে বলল, প্লিজ জেরিন, অ্যান্টিডোট দিয়ে দাও আমাকে। আমি পায়ে পড়ছি তোমার, অ্যান্টিডোট দিয়ে দাও। দরকার হলে আমি সারা জীবন তোমার গোলাম হয়ে থাকব। তুমি যা চাইবে তাই করব। তবুও শুধু অ্যান্টিডোট দিয়ে দাও প্লিজ। জেরিন আবারও হাসলো। তারপর বলল, এই যে তুমি এসব বলছো না, এতে আমার কষ্ট আরও বাড়ছে, আর সাথে বাড়ছে রাগ। দ্য গ্রেট মিস্টার নিবিড় শাহরিয়ার, যে কিনা কখনো কারোর সামনে মাথা নত করে না, সেই তুমি আজ আমার পায়ে পড়ছো? আমার গোলাম হতে চাচ্ছ শুধুমাত্র ওই মেয়েকে বাঁচানোর জন্য? তাহলে তুমি কতটা ভালোবাসো ওই মেয়েকে তার প্রমাণ এটা। আর এটা বুঝতে পেরেই আমার কষ্ট আর রাগ দুটোই বাড়ছে। আমার কাছে আসার লোভ দেখিয়ে এখন আর লাভ নেই। আমি বুঝে গেছি তুমি আমার কোনো দিন হবে না। আমার কাছে থাকলেও কখনো আমাকে ভালোবাসতে পারবে না। তাই তোমাকে এখন আর আমার চাই না। তোমারও আমার মতো সারা জীবন ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট নিয়ে বাঁচতে হবে। এটাই তোমার শাস্তি। নিবিড় এবার রাগে সব নিয়ন্ত্রণ হারিয়ে পিস্তল জেরিনের মাথায় ঠেকিয়ে ট্রিগার চাপ দিতে নিলেই তখনই গোটা কয়েক পুলিশ হুড়মুড় করে ঢুকলো জেরিনের বাসায়। সাথে পিছিয়ে পিছিয়ে ঢুকলো অপরাহ্ন। নিবিড় ওকে বলেছিল সব। সে জানতো নিবিড় রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করতে পারে, তাই আগেই পুলিশ নিয়ে চলে এসেছে। পুলিশ এসে নিবিড়কে সরিয়ে দিল। অপহরণে জেরিনের ব্যাপারে পুলিশকে জানিয়ে দিয়েছে। পুলিশ জেরিনকে ধরে নিয়ে গেল। জেরিনের মা বাবা হাজারি করতে লাগলো। নিবিড় ধপ করে নিচে বসে পড়ল। অ্যান্টিডোট না পেলে কিভাবে বাঁচাবে সে আদ্রিতাকে? রাত তখন 12টা প্রায়। আদ্রিতা ঘুমিয়ে পড়েছে। তানি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে।
হয়েছে। আজ ড্রাগস না পাওয়ায় সারাদিন মেয়েটা যন্ত্রণা ছটফট করেছে। কাঁদতে কাঁদতে মাত্র একটু ঘুমিয়েছে। নিবিড় এখনও বাসায় ফেরেনি, তাই তানি বসে আছে আদ্রিতার কাছে। নিবিড়ের জন্যও চিন্তা হচ্ছে তানির। ছেলেটা সারাদিন বাসায় ছিল না, আবার এত রাত হয়ে গেল এখনও ফেরেনি, ফোনও ধরল না, না জানি কোথায় ঘুরছে পাগলের মতো। অরির চিন্তায় চিন্তায় ছেলেটা আমার কেমন পাগলের মতো হয়ে গেছে। মুখের দিকে তাকানো যায় না। তানি শুধু একটাই চাওয়া, তার দুটো ছেলে মেয়ে যেন ঠিক হয়ে যায়। এসব চিন্তা ভাবনা করতে করতে আদ্রিতার মাথায় হাত বোলাতে বোলাতে খাটের হেডবোর্ডের সাথে হেলান দিয়ে চোখ বুজে রইল তানি। ঘুম ঘুম ভাব হয়েছে মাত্রই। তখনই হঠাৎ নিজের পায়ের কাছে কারোর অবস্থান অনুভব করলো তানি। কপাল কুঁচকে চোখ খুলে তাকালো সে। মাথা তুলে তাকাতে দেখল নিবিড় নিচে বসে তানির পা জড়িয়ে ধরে পায়ে মাথা ঠেকিয়ে বসে আছে। ছেলেকে এভাবে দেখে চমকে গেল তানি। এগিয়ে গিয়ে নিবিড়ের মাথায় হাত রেখে হতবাক কণ্ঠে সে ডাকলো, নিবিড়, পায়ের কাছে বসেছিস কেন? ওর। নিবিড় মাথা তুলে তাকাতেই আটকে উঠল তানি। ছেলের চোখে অঝরে অশ্রু ঝরতে দেখে বুকের মাঝে মোচড় দিয়ে উঠল তার। তানি বলল, কি হয়েছে বাবা, এমন করছিস কেন? নিবিড় কান্না জড়ানো গলায় বলল, তুমি ঠিকই বলো মা, আমার জন্যই অরির ক্ষতি হয়। আমি ওর জীবনের কাল। তুমি বলেছিলে না কোনোদিন আমার জন্যই অরি মরে যাবে? দেখো আজ সেটাই হয়েছে। আজ আমার জন্যই অরি মরতে বসেছে। ওই যেদিন আমার উপর বদলা নেওয়ার জন্য আমার পুতুলকে ড্রাগস দিয়েছি, ওকে মারতে চেয়েছে, আমার জন্য এসব হয়েছে। আমি না থাকলে অরি আগের মতোই হাসি খুশি থাকতো। আমি ওর জীবনের গ্রহণ হয়ে এসেছি, সব আমার জন্য হয়েছে, সব। নিবিড় তানির হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে পাগলের মতো করুণ সুরে বলল, মা, তুমি তো সব জানো তাই না? আমি যদি আবারও ওর কাছ থেকে দূরে চলে যাই তাহলে অরি ঠিক হয়ে যাবে তাই না? তুমি শুধু প্রমিস করো আমি চলে যাওয়ার পর ও ঠিক হয়ে যাবে, তাহলে আমি আজই চলে যাব, আর কখনো ওর সামনে আসবো না। প্লিজ প্রমিস করো না মা। ছেলের এমন করুণ অবস্থা দেখে তানির বুকটা ফেটে যাচ্ছে। সে মা হয়েও আজ পর্যন্ত কোনো কারণে ছেলের চোখে এক ফোঁটা পানিও দেখেনি। তানির ভাবনা মতে নিবিড়ের চেয়ে কঠিন মানুষ আর দুটো নেই। কঠিন থেকে কঠিন কারণেও নিবিড়কে কাঁদতে দেখেনি সে। এমনকি দেশ ছেড়ে যখন যাচ্ছিল তখন সবাই কান্না করলেও কিন্তু নিবিড়ের চোখে একটুও পানি ছিল না। আর আজ সেই ছেলেকে এভাবে অঝরে কাঁদতে দেখে মায়ের মনও হু হু করে উঠল। অরির কিছু হয়ে গেলে যে সে মেয়ের সাথে সাথে ছেলেকেও হারাবে, এতে কোনো দ্বিমত নেই। তানি দুই হাতে নিবিড়ের চোখের পানি মুছে দিয়ে বলল, এসব কি করছিস? এত বড় ধামড়া ছেলে হয়ে কাঁদতে লোকে কি বলবে? তার উপর এখন তো বিবাহিত পুরুষও হয়ে গেছিস। এখন এভাবে কান্না মানায়? আর বিয়ে করা বউকে ছেড়ে গেলে অরি তোর বাপকে পুলিশে ধরিয়ে দেবে। বাপকে বুড়োকালে জেল খাটাতে চাস? চিন্তা করিস না, আমাদের অরি ঠিক হয়ে যাবে। এভাবে ভেঙে পড়লে অরিকে কিভাবে সামলাবি? এখন কান্না বন্ধ কর, অরি দেখলে হাসবে কিন্তু। আয় উপরে আয়, আজ আমি ঘুম পাড়িয়ে দিই তোকে। নিবিড় বিছানায় উঠে তানির কোলে মাথা রেখে শুলো। তানি নিবিড়ের মাথায় হাত বুলিয়ে দিল। নিবিড় তার সামনে ঘুমিয়ে থাকা আদ্রিতার একটা হাত নিজের দুই হাতের মুঠোয় জড়িয়ে নিয়ে চোখ বুঝল। নিবিড় কিছুতেই হারাতে দিবে না তার পুতুলকে। আদ্রিতার মনে হচ্ছে সে কতদিন পর যেন ঘুম থেকে জেগেছে, যেন ঘুমের মাঝে কতদিন পার হয়ে গেছে তার। গত কিছুদিন কেমন ধোঁয়াশে তার স্মৃতিতে। সেগুলো ভাবতে গেলেও মাথা ঘুরে ওঠে তার। শরীরটাও অসম্ভব দুর্বল মনে হচ্ছে, যেন কতদিন ধরে খাওয়া দাওয়া করে না সে। চেহারাও একেবারে ভেঙে পড়েছে। আদ্রিতা নিজের মাঝের এমন পরিবর্তন ঠিকমতো বুঝতে পারে না। সে পরিবারজনের কাছে জানতে চাইলে বলে তার নাকি জ্বর হয়েছিল, তাই এমন লাগছে। যদিও আদ্রিতার তাদের কথায় পরিপূর্ণ কনফিডেন্স হয়নি, তবে আপাতত তাদের কথা মেনে নিচ্ছে সে। বেচারি আর করবিটা কি? আয়নার সামনে দাঁড়িয়ে আনমনা হয়ে এসব ভাবছে আর মাথা চুল আঁচড়াচ্ছে আদ্রিতা। চুলগুলো কেমন জট বেঁধে গেছে, আঁচড়াতে নিয়ে অনেক ব্যথা করছে। নিজে নিজেই মুখে ব্যথার হালকা আওয়াজ করছে আঁচড়াতে নিয়ে। তখনই হঠাৎ পেছন থেকে নিবিড় এসে আদ্রিতার হাত থেকে চিরুনিটা টান দিয়ে নিয়ে বলল, আমি আশ্রয় দিচ্ছি, এখানে বস। বলেই আদ্রিতাকে বিছানায় বসিয়ে তার চুল ধীরে ধীরে আশ্রয় দিতে লাগলো। এত সাবধানে করছে যেন চুল নিজেও টের পাচ্ছে না। আদ্রিতার হুঁশ আসার পর থেকে সে আরও একটা জিনিস খেয়াল করেছে। যখন থেকে হুঁশ এসেছে তখন থেকে সে খেয়াল করছে নিবিড় ভাইয়া প্রায় সময় ও রুমেই থাকছে। এমনকি সকালে যখন আদ্রিতা ঘুম থেকে জেগেছিল তখন নিজেকে সে নিবিড় ভাইয়ার রুমে পেয়েছিল। তা দেখে আদ্রিতা ভীষণ অবাক হয়ে গিয়েছিল। সে তৎক্ষণাৎ দ্রুত নিজের রুমে চলে আসে। কিন্তু নিজের রুমে আসার পরেও নিবিড় ভাইয়া এখানেও হুটহাট চলে আসছে, বিছানায় শুয়ে পড়ছে, তাও বিনা নক করি। যেন খুব স্বাভাবিক বিষয়টা আদ্রিতাকে ভাবাচ্ছে। আগে কখনো নিবিড় এভাবে ওর রুমে আসতো না, আসলেও সবসময় নক করে আসতো। কিন্তু হঠাৎ কি হয়ে গেল ওনার? আদ্রিতার এই বিস্ময় আরও চরম পর্যায়ে বাড়ল যখন রাতের বেলাও শোবার সময় নিবিড় ভাইয়া ওর রুমে আবারও ঢুকে পড়ল। শুধু ঢুকে পড়ল না, সোজা এসে ওর বিছানায় অনায়াসে শুয়ে পড়ল, যেন এই বিছানায় শোয়া তার রাষ্ট্রীয় অধিকার। শুয়ে পড়ে আয়েসি সুরে বলল, দরজাটা লাগিয়ে দে। আদ্রিতা হতভম্ব হয়ে গেল, যেন টুপ করে আকাশ থেকে বাজ এসে হালকার উপর ঝাপসা করে পড়ল
তার উপর। সে বিস্মিত গলায় বলল, আরে আরে দরজা বন্ধ করব মানে কি? আর আপনি এখানে আমার রুমে কি করছেন? কেউ দেখলে কি ভাববে? যান নিজের রুমে যান। আজিতার কথা নিবিড় ঠাস করে উঠে দাঁড়িয়ে এমনভাবে আজিতার দিকে তাকালো যেন এহেন বিস্ময়কর কথা সে কোশমিন কালেও শোনেনি। ভাবটা এমন যেন এক্ষুনি হয়তো টিভি সিরিয়ালে নায়িকাদের মতো দুই কান চেপে ধরে চিল্লিয়ে বলে উঠবে, হে মা মাতাজি। এমন কথা শুনে সে এক্ষুনি অ্যাটাক ফ্যাটাক খেয়ে বসবে টাইপ। নিবিড় আজিতার সামনে এসে বিস্মিত গলায় বলল, কি বললি তুই? আরেকবার বল। আজিতা থতমত কণ্ঠে বলল, আপনাকে যেতে বললাম, এত রাতে আমার রুমে কি করছেন আপনি? নিবিড় এবার হাতে তালি বাজিয়ে তাচ্ছিল্যে সুরে বলল, বাহ, কত সুন্দর করে বললি আমি এখানে কি করছি। এই কথা বলতে একবারও তোর কলিজা কাঁপলো না? মানুষ ঠিকই বলে, একবার প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষ এভাবেই তোমাকে ছুঁড়ে ফেলে দেয়। আজ আমার প্রয়োজন ফুরিয়ে গেছে, তাই এখন রুম থেকে বেরিয়ে যান, তাই না? এই ছিল তোর মনে? তুই আজ প্রমাণ করে দিলি তুই আসলে কত বড় ধান্দাবাজ। আজ তাই বেচারি টাসকে খেয়ে গেল। হতবম্ব কণ্ঠে বলল, আরে কি এমন বললাম আমি? কি আবল তাবল বলছেন আপনি? আর ধান্দাবাজের কি করলাম আমি? হ্যাঁ হ্যাঁ, তুই তো কিছুই করিস না, সব তো আমারই দোষ। গলা ছুরি ধরে এই অবলা ছেলেটাকে বিয়ে করে ফেলি, আর এখন বলছিস আমি কেন এখানে? এই ছিল আমার কপালে। আজ যেটা থ মেরে গেল নিবিড়ের কথায়। কিছুটা রাগী সুরে বলল, দেখুন, মজা করারও একটা লিমিট আছে। এটা কি ধরনের বেহুদা মজা? হুদায় এক কথা বলে যাচ্ছেন। মজা আমি করছি না, মজা তো তুই আমাকে নিয়ে করেছিস। ইচ্ছে মতো মজা করে এখন আমাকে তাড়িয়ে দিচ্ছিস। আমি জানতাম তুই এভাবে ধোকা দিবি আমাকে, তাই প্রমাণ রেখেছি আমি। এই দেখ। নিবিড় ফোন বের করে ওদের বিয়ের ভিডিও দেখালো। তারপর অরির ছুরি হাতে নিয়ে বিয়ে করার জন্য সেদিনের পাগলামিরও ভিডিও দেখালো। সেদিন তিনি কখন যেন এসব ভিডিও করেছিল, সেটা নিবিড় ওর ফোনে নিয়ে নিয়েছিল। সেটাই আজ আজিতাকে দেখাচ্ছে। আজিতা ভিডিও দেখে স্তব্ধ হয়ে গেল। ধপ করে বিছানায় বসে পড়ল সে। এই কাজ কখন কিভাবে করলো সে? নিবিড় তখন নেকি সুরে বলল, দেখলি তো, জ্বরের ঘোরের উসিলায় এই অবলা মাছুম ছেলেটাকে কিভাবে দাদাগিরি করে বগলতলা করে বিয়ে করে ফেললি তুই। আর বিয়ে করে? আজিতা ধরফড়িয়ে উঠে বিস্মিত কণ্ঠে বলল, আর বিয়ে করে কি? নিবিড় অতি অসহায় ভঙ্গিতে বলল, আমার তো বলতেও দ্বিধা হচ্ছে। তুই যে এত ওয়াইল্ডলি তা জানা ছিল না আমার। কি পাশবিক নির্যাতন করে আমাকে পুরো লুটে নিয়েছিস, ফালা ফালা তেনা তেনা করে ফেলেছিস একেবারে আমাকে। আজিতে এবার প্রায় কাঁদো কাঁদো সুরে বলল, দাদা দেখুন, একদম বাজে কথা বলবেন না, আমি এমন করতেই পারি না। জানতাম মানবি না, ধান্দাবাজি তো তোর রক্তে, তবে আমিও তোর জুলুমের নিশানা রেখে দিয়েছি। নিবিড় নিজের শার্টের বোতাম একটানে খুলে বুকে আজিতার দেওয়া কামড়ের দাগগুলো দেখিয়ে বলল, এই দেখ কি হাল করেছিস আমার। জঙ্গলের হায়েনারাও তোর সামনে কিছু না। আজ হাজব্যান্ড বলে আমাকে এইভাবে খাবলে খেলি, আর এখন আমার সব রস চুষে নিয়ে আমাকে তাড়িয়ে দিচ্ছিস। তোর এই ধান্দাবাজি আমি মানব না। পুরুষ নির্যাতনের দায়ে যাবজ্জীবন জেল খাটাবো। আজিতা স্তব্ধ হয়ে গেল পুরো। হঠাৎ সারা বাড়ি কাঁপিয়ে চিল্লিয়ে ডাকলো সে সবাইকে। তার গলা ফাটানো ডাকে সবাই তার রুমে এসে উপস্থিত হলো। আজিতা তানির কাছে জানতে চাইল নিবিড় যা বলছে তা কি সত্যি নাকি। তখন তানি সহ বাকিরাও জানালো আসলে ওদের বিয়ে হয়ে গেছে। আজিতা ধপ করে আবারও থ মেরে বসে পড়ল। ওর বিয়ে হয়ে গেল অথচ সে নিজেই জানে না? এটা কোনো কথা? মনের মাঝে কেমন অদ্ভুত ফিলিংস হচ্ছে। নিবিড় ভাইয়ের বউ হওয়া তো তার সবচেয়ে বড় স্বপ্ন ছিল, কিন্তু সেই স্বপ্ন সত্যি সত্যিই স্বপ্নেই ঘটে যাবে তা কি জানতো সে? একটু পর সবাই বেরিয়ে গেল। থেকে গেল শুধু আজিতা আর নিবিড়। বাকিরা বের হতে নিবিড় দরজা আটকে দিল। দরজা আটকানোর শব্দে আজিতার বুকও কেঁপে উঠল। তার খেয়াল হলো নিবিড় ভাই এখন তার স্বামী, তার মানে সে এখন ওর সাথে একই রুমে থাকবে। আর এটা মনে আসতেই হাত পা কাঁপতে লাগলো আজিতার। বুকের ভিতর ভীষণ রকম দুরু দুরু শুরু হলো। গলা শুকিয়ে হচ্ছে মরুভূমি। ভয়, লজ্জা আর জড়তার সংমিশ্রণে অদ্ভুত এক অনুভূতি সৃষ্টি হচ্ছে, যা আজিতাকে মিয়ে দিচ্ছে একেবারে। নিবিড়ের দিকে তাকাতেও ভয় লাগছে তার। আজিতা সোফার উপর জড়সড় শক্ত হয়ে বসে রইল। ভাবটা এমন যেন আজ চায় ভূমিকম্প আসুক, দুনিয়া ধ্বংস হয়ে যাক, সে এই সোফা ছাড়বে না। এই সোফাতে জান দিয়ে দিবে, তবুও ছাড়বে না। সোফায় বসে রইল সে। আজিতার এহেন কাণ্ড দেখে বাঁকা হাসল নিবিড়। গলা খাকিরে দিয়ে বলল, কি রে, সোফায় বসে বসে আন্ডা দিবি নাকি, শুবি না? আজিতা থতমত কণ্ঠে বলল, আমার ঘুম ধরেনি, শুব না এখন, আপনি শুয়ে পড়ুন। নিবিড় হতাশাজনক সুরে বলল, কি কপাল আমার, ধুরন্ধর মার্কা একটা বউ পেয়েছি। কোথায় এসে স্বামীর সেবা করে ঘুম পাড়িয়ে দিবে তা না, বাংলা সিনেমা রিনা খানের মতো সোফায় পা তুলে বসে আছে। এখনই হয়তো বলবি তোর পা টিপে দিতে। ধান্দাবাজিরও একটা লিমিট আছে, তুই তাও পার করে গেলি। আজ আমার মতো ভদ্রলোক বলেই পার পেয়ে গেলি, না হলে আজই হাত পা ভেঙে বাপের বাড়ি পাঠিয়ে দিত। এসব বলে নিবিড় বিছানায় গিয়ে টান টান হয়ে শুয়ে পড়ল। নিবিড়ের এসব ফালতু কথা আজ তার কানের 3 হাত দূরত্বেই রয়ে গেল আজ।
ওসবে ধ্যান নেই তার। সে তো নিজের মনের ভয় আর জড়তার শক্ত হয়ে রইল। কিন্তু বেশিক্ষণ টিকে থাকতে পারল না সে। রাতের খাবারের পর ডাক্তারের দেওয়া ওষুধ খেয়েছিল সে, যার প্রভাবে এখন তার ভীষণ ঘুম পাচ্ছে। ঘুমে ঢুলে ঢুলে পড়ছে। একসময় টিকতে না পেরে সোফায় কাত হয়ে শুয়ে ঘুমিয়ে গেল সে। এই পর্যায়ে নিবিড় উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো আদ্রিতার সামনে। দুই হাতে পাজা কোলে তুলে নিয়ে এলো বিছানায়। আদ্রিতাকে বিছানায় শুয়ে দিয়ে নিজেও শুলো তার পাশে। আদ্রিতাকে কাছে টেনে এনে বুকের মাঝে জড়িয়ে নিয়ে কপালে চুমু খেলো। মুগ্ধ অপলক নয়নে তাকিয়ে থেকে আদ্রিতার গালে হাতের আঙ্গুল বোলাতে লাগলো। আদ্রিতার এই মায়াবী হৃদহরণীয় মুখটা নিবিড়ের বেঁচে থাকার সকল আবশ্যকতা শুধু এই মুখটাতেই। আদ্রিতাকে সবসময় হাসি খুশিময় স্নিগ্ধ দেখতে চায় নিবিড়। এর জন্য সব করতে রাজি সে। কয়দিন আগের এই ভয়াবহ দিনগুলোকে মনে করতে দম বন্ধ হয়ে আসে তার। অ্যান্টিডোট না পাওয়াই নিবিড়ের পৃথিবী ধ্বংস হয়ে যেতে দেখছিল সে। তবে উপরওয়ালা তার উপর কৃপা করেছিল। নিবিড়ের মনে পড়ল এক সপ্তাহ আগের কথা। সেদিনের পরদিন সকালে হঠাৎ জেরিনের মা বাবা এসে উপস্থিত নিবিড়ের বাড়িতে। জেরিনের বাবা একটা বক্স নিবিড়ের দিকে এগিয়ে দিয়ে বলল, এটা ওই ড্রাগসের অ্যান্টিডোট। জেরিনের রুম থেকে আমরা পেয়েছি, ডক্টরকে দেখিয়েছিলাম, তারা জানালো এটাই অ্যান্টিডোট। নিবিড় সহ পুরো পরিবার ধরে নেয় যেন প্রাণ ফিরে এলো। জেরিনের মা বলল, আমার মেয়ের হয়ে আমরা ক্ষমা চাচ্ছি। আসলে মেয়েটা মানসিক সমস্যায় ভুগছে, তাই এমন গুরুতর অপরাধ করে ফেলেছে। পারলে ক্ষমা করে দিয়েন আপনারা। নিবিড় যেন আজ কদিন পর সুস্থ নিঃশ্বাস নিল। এখন ওর পুতুল ঠিক হয়ে যাবে। এই খুশিতে সে জেরিনকেও মাফ করে দিল। জেরিনের মা বাবার উদ্দেশ্যে বলল, আমি জেরিনের কেস উইথড্র করে নিব, তবে একটা শর্ত আছে। আপনাদের প্রমিস করতে হবে আপনারা জেরিনকে নিয়ে এই দেশ ছেড়ে সারা জীবনের জন্য বিদেশ চলে যাবেন, আর কোনোদিন ফিরবেন না, কারণ আমি আর কোনো রিস্ক চাই না। জেরিনের মা বাবা খুশি হয়ে বলল, ঠিক আছে, তাই হবে। আপনাদের অনেক অনেক শুক্রিয়া এই দয়া করার জন্য। অ্যান্টিডোট পাওয়ার পর থেকে আদ্রিতা ধীরে ধীরে হুঁশে আসতে শুরু করে। এই কয়দিন আধো আধো হুঁশে থাকলেও আজ সকালে পুরোপুরি হুঁশে আসে সে। আর হুঁশে আসতে তার মাথায় এসব ঘোরে। নিবিড় আদ্রিতাকে স্বাভাবিক করার জন্য ওসব মজা করে যাতে ও বেশি স্ট্রেস না নেয়। নিবিড় আবারও আদ্রিতার কপালে চুমু খেয়ে আদ্রিতাকে বুকের মাঝে মিশিয়ে নিল। আদ্রিতাও ঘুমের ঘরে নিবিড়ের বুকের উষ্ণতায় বিড়াল ছানার মতো আরও মিশে তার সাথে। বুকের মাঝে লুকিয়ে নিয়ে শীতল প্রশান্তিতে নিবিড়ও চোখ বুঝল। এর মাঝে আরও 2 সপ্তাহ পার হয়ে গেছে। আদ্রিতা এখন অনেকটাই সুস্থ। সবার জীবনে আবারও আগের ফুর্তি ফিরে এসেছে। কারণ বাড়ি মাথায় করে রাখা দুষ্ট আদ্রিতা আবারও ফিরে এসেছে। বাড়িতে যেন জান ফিরে এসেছে। এরই মাঝে সময় বুঝে আদিত্য আর নূরকেও নিবিড় আদ্রিতার বিয়ের কথা বলে দিয়েছে আরমান সাহেব। আদ্রিতার অসুখের কথা না বলে অন্য কথা দিয়ে বুঝিয়েছে তাদের। নূর আদিত্যও তেমন কোনো অসন্তোষ প্রকাশ করেনি। তারাও তো জানতই এটা আগে পরে হওয়ারই ছিল। আবির আর তানিও তখন স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। তানহা, অপরাহ্ন, নুরান, তনয়া ওদেরও প্রণয় চলছে আপন গতিতে। গতকাল ফায়জা আর তার হাজব্যান্ড বেড়াতে এসেছে আদ্রিতাদের বাসায়। তাদের দেখে আদিত্য ভীষণ খুশি। ওদের আশার উচ্ছেলে আজ সবাই মিলে আদিত্যদের ফার্ম হাউসে বেড়াতে যাওয়ার প্ল্যান করেছে। পিকনিকের মতো প্রোগ্রাম করবে এমনটাই প্ল্যান। তবে বড়রা কেউ যেতে চাইল না, তাই শুধু ইয়াংস্টাররাই যাবে। আদিত্য তো ভীষণ খুশি। সে সোনা মায়ের কাছে তাদের ইয়াং বয়সে ফার্ম হাউসে গিয়ে আড্ডা দেওয়ার গল্প শুনেছি। ওই সময় তারা ফার্ম হাউসে অনেক মজা করত। আর মা বাবার ওখানে কাটানো অনেক স্পেশাল মুহূর্তও আছে। তাদের বিয়েও ফার্ম হাউসে হয়েছিল। তাই তো আদিতার ফার্ম হাউসে গেলে সেই সব মনে হয়। তার অনেক ভালো লাগে। ফার্ম হাউসে যাওয়ার জন্য আজিতা দ্রুত তৈরি হতে লাগলো। মিষ্টি কালারের একটা টপ আর জিন্স পরেছে সে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল বাঁধছে। তখনই নিবিড় ঢুকলো রুমে। বুকের মাঝে ধুকপুক করতে লাগলো আদ্রিতার। যেদিন থেকে সে জেনেছে নিবিড় তার স্বামী, সেই দিন থেকে এমনটা হচ্ছে। নিবিড়কে দেখলেই তার হাত পা কাঁপতে থাকে। এখন তো ওদের রুমও এক হয়ে গেছে। নিবিড়ের রুমে আদ্রিতা জিনিসপত্র নিয়ে এসে সব সেটেল করে দিয়েছে নিবিড়, যাতে নানান বাহানায় আদ্রিতা বারবার তার রুমে না চলে যায়। তাতে আদ্রিতার ধুকপুকানি আরও বেড়েছে যেন। সবচেয়ে বেশি রাত হলে তার এই সংকট যেন আরও বেড়ে যায়। সারাদিন নানান অজুহাতে এদিক ওদিক ঘুরলেও রাতে রুমে আসতেই হয়। তখন গলা শুকিয়ে যায় তার। নিবিড় ঘুমানোর পরে আস্তে করে গিয়ে চুপচাপ একপাশে শুয়ে পড়ে। তবে রোজই সকালে সে নিজেকে নিবিড়ের বাহুবন্ধনে আবদ্ধ পায়। সেটা যেমন লজ্জা এনে দেয়, তেমনি সাথে একরাশ ভালো লাগা শিহরিত করে দেয় আদ্রিতাকে। এমন না যে নিবিড়ের ঘনিষ্ঠতা সে চায় না, তার অবচেতন মনও নিবিড়ের সান্নিধ্য পেতে চায়। তবে ওই যে দস্যু লজ্জা আর ভয়, ওরাই তো আদ্রিতাকে দমিয়ে রাখে। তাদের জন্যই তো আদ্রিতার এত জ্বালাতন। নিবিড় রুমে ঢুকে সামনে তাকাইতে চোখ চড়ক গাছ হয়ে গেল তার, যেন এক্ষুনি চোখের মণি দুটো খুলে হাতে চলে আসবে। বিস্ফোরিত চোখে সে তাকালো সামনে।
তার নিট অ্যান্ড ক্লিন রুমটার পোস্টমর্টম হতে দেখে হাড় যেন ফটাস ফটাস ফেটে যেতে লাগলো। মনে হচ্ছে সে ভুলে কোনো মাছ বাজারে চলে এসেছে। নিবিড় এগিয়ে গিয়ে হতবাক চোখে দাঁতের দাঁত চেপে বলে উঠল, অরে কী করেছিস এসব? এটা কি ঘর নাকি সিটি কর্পোরেশন আবর্জনার গোদাম? আজিতা চকিত নজরে পেছনে ফিরে ভ্রুকুচকে বলল, মানে কি বলছেন এসব? আবর্জনা কোথায় দেখলেন আপনি? নিবিড় চোয়াল চিবিয়ে ধমকে সুরে বলল, আচ্ছা আবর্জনা কোথাও নেই তাই না? তাহলে এগুলো কি? বিছানায় কাপড় চোপড় আর কসমেটিক্সের বাজারে বসিয়েছিস কেন? রুমটাকে কি রাস্তার দোকান মনে হয় তোর? আর মেঝেতে চিপস চকলেটের প্যাকেট দিয়ে কি ডিজাইন বানিয়েছিস? আজিতা এক গাল হাসি মুখে বলল, আরে এসব তো আগে আমি রেডি হচ্ছিলাম তো তাই। এতে এত হাইপার হওয়ার কি আছে? শ্যাট আপ ইডিয়েট, জলদি এগুলো পরিষ্কার কর। পরিষ্কার করার কি দরকার? আবার অন্য সময় তো পড়তেই হবে। এখান থেকে নিয়ে পড়বো, শুধু শুধু আলমারিতে রাখার ঝামেলা করতে হবে কেন? অরি রাগাস না আমাকে, জলদি সব কাপড় চোপড় ভাঁজ করে রাখ সুন্দর করে। আজিতা বোকার মতো মুখ করে বলল, ভাঁজ? সেটা আবার কি? কাপড় চোপড় আবার ভাঁজও করে নাকি? আমি তো কাপড় চোপড় এভাবে ফেলে রাখি, না হলে জড়ো করে আলমারিতে ঠুসিয়ে রাখি। ভাঁজ ফাঁজ করি না, আমার এত ঢং ভাল লাগে না। নিবিড়ের মাথায় হাত। বলে কি মেয়ে? এই মেয়ে যে তার নিট অ্যান্ড ক্লিন রুমটাকে শহীদ করে দিবে এতে সন্দেহ নেই তার। নিবিড় এবার উচ্চস্বরে ধমক দিয়ে বলল, 5 মিনিট, জাস্ট 5 মিনিট অরি। 5 মিনিটের মধ্যে এসব পরিষ্কার না করলে তোর ফার্ম হাউসে যাওয়া ক্যান্সেল। আজিতা আবার ভয় পেয়ে বলল, না না প্লিজ এমন করবেন না, আমি এক্ষুনি পরিষ্কার করছি সব। আজিতা দ্রুত সব পরিষ্কার করতে লাগলো। নিবিড় তার ভবিষ্যতের কথা ভেবে লম্বা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এই এক নারীতেই নিবিড়ের সব বিনাশ, তবু এই নারীতেই সর্বদা তার হৃদ নিবাস। সবগুলো ফার্ম হাউসে এসে হাজির হয়েছে মাত্রই। তাসান এসে হইচই শুরু করে দিয়েছে, সাথে আজিতা তো আছি। ফায়জার সাথে ওর এক ননদ রুমা এসেছে। তাসান তো আসার পর থেকেই তার সাথে লাইন মেরে যাচ্ছে। সুইমিং পুলের পাশে বারবিকিউ পার্টির আয়োজন করা হয়েছে। নিবিড় বারবিকিউয়ের আগুন সেট করছে। তাসানকে দেওয়া হয়েছে মাংস কেটে সাইজ করার দায়িত্বে। তার মাংস কাটার ধরন দেখে অপরাহ্ন বলে উঠল, কিভাবে কাটছিস মাংস? এভাবে কেউ মাংস কাটে? মনে হচ্ছে পান খেয়ে পানির পিক ফেলেছে কেউ। আরে সুন্দর করে কাট না। তাসান বিরক্তির সুরে বলল, মাংস আবার সুন্দর করে কেমনে কাটে? এখন কি এটার ফেস প্যাক লাগিয়ে ফেসিয়াল করে তারপর কাটমু? তুইও আজব আইটেম। আরে মাংস হলো বাসর ঘরে বউয়ের মতো, প্রথমে যতই সুন্দর হোক পরে তো সব উজাড় হয়ে যায়। মাংসও তেমন। এদের শেষমেশ দাঁতের নিচে পিষে পাকস্থলিতেই যেতে হবে। তাহলে আর এত সাজসজ্জার আজাইরা প্যারা নেওয়ার কী দরকার? তাহলে সোজা গরু খেয়ে ফেললেই পারিস, রান্না করার কি দরকার? হ্যাঁ, খেলে খাওয়াই যায়, সেটা কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে পেটের ভিতর গিয়ে হাম্বা হাম্বা শুরু করলে তখন মুশকিল হয়ে যাবে, তাই না? এদের কথায় হাসলো সবাই। তাসান আবার বলল, আচ্ছা বলতো এই ডারে বারবিকিউ কেন কয়? এটা 12 ক্লাস পাশ করেছে নাকি যে বারবিকিউ বলে? 13 কেউ কেন বলে না? কারণ হতে পারে এটা তোর মতো 12 ভাতারি। আবারও হাসলো সবাই। আদ্রিতা পুলের পানিতে পা ডুবে বসে বসে চিপস খাচ্ছে, সাথে তাহনা আর সানবিও আছে। নিবিড় বারবিকিউ রান্নার ফাঁকে ফাঁকে বারবার চোখ রাখছে আদ্রিতার উপর। এখনও যেন তার মনে ভয় থেকেই গেছে, আদ্রিতাকে হারানোর ভয়, যে ভয় হয়তো আজীবন থাকবে তার। তাই তো চোখের আড়াল হলেও এখন অন্তর কাঁপে তার। একটু পর আজিতারাও উঠে এলো বারবিকিউ রান্না দেখতে। আজিতা নিবিড়ের কাছে এসে উৎসুক কণ্ঠে বলল, আমিও করি একটু। পারবি না? হাতে ছাকা লাগবে। আরে পারবো, দিন না একটু প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটা কর, তবে সাবধানে। আজিতা খুশি হয়ে বলল, আচ্ছা। আজিতা নিবিড়ের পাশে একটা বারবিকিউ করতে লাগলো। নিবিড় ওকে দেখিয়ে দিল কিভাবে করতে হয়। আজিতা সেটা করতে খুব খুশি, যেন কত বিশাল একটা কাজ করতে পেরেছে সে। নিবিড় আজিতা সেই হাসি মাখা মুখটা দেখেই খুশি। সব কিছুর বিনিময়ে এই হাসি মাখা মুখটাই তো সে দেখতে চায়। আজিতা একটা বারবিকিউ করতে পেরে খুশিতে লাফিয়ে নেচে নেচে সবাইকে বলল, দেখো দেখো, এটা আমি বানিয়েছি, আমি বারবিকিউ করতে পেরেছি। তাসান হাততালি দিয়ে গর্বিত ভঙ্গিতে বলল, ওয়াও কেয়া বাত কেয়া বাত, তুই তো কামাল করে দিয়েছিস। ধুতি ফেরে রুমাল বানিয়ে দিয়েছিস, শাহরিয়ার পরিবারের নাম উজ্জ্বল করে দিয়েছিস। আজ লোকে বলবে ওই যাচ্ছে শাহরিয়ার পরিবার, ওই বাড়ির মেয়ে বারবিকিউ বানাতে পেরেছে, এই জন্য স্বর্ণপদক দেওয়া হবে তোকে। মামা মামি তার মেয়ের সফলতা দেখে গর্বে বেলুন হয়ে উড়ে যাবে আকাশে। আজিতা বোকার মতো গর্ব করে বলল, থ্যাংক ইউ থ্যাংক ইউ। রান্নার পর ছেলেরা সুইমিং পুলে নামলো সবাই। পাশে মিউজিক সিস্টেমে গান বাজছে। তাসান পানিতে নেমে উড়াধুরা নাচতে লাগলো। ফায়জার ননদ রুমাকে নিজের উন্মুক্ত বডি শো করতে লাগলো। আজিতারও সুইমিং পুলের পাশে বসে আড্ডা দিচ্ছে, তবে আজিতার বেহায়া নজর ফিরে ফিরে তাকাচ্ছে নিবিড়ের পানে। ফর্সা সুঠাম উন্মুক্ত শরীরে সুইম করছে সে। পুলের পানিতে যেন চকচক করছে তার বডি।
আজিতা লোলুপ দৃষ্টি চেয়েও যেন আটকাতে পারছে না। তানহাও আরও চোখে কয়েকবার তাকালো অপরাহ্নের পানে। তবে অপরাহ্ন হঠাৎ চোখ মারতেই তানহা লজ্জার চোখ সরিয়ে নেয়। সুইম শেষে সবাই বারবিকিউ খেতে বসলো। পুলের পাশেই সবাই এক একজন এক এক জায়গায় বসে খাচ্ছে। আজিতা বরাবরের মতোই খেতে চাচ্ছে না। অসুস্থ হওয়ার পর থেকে যেন আরও বেশি খাবারে অনীহা হয়ে গেছে তার। তা নিবিড় নিজের হাতে আজিতাকে খাইয়ে দিল। এখন এটাও যেন আজিতার অভ্যাস হয়ে গেছে। নিবিড়ের হাতে খেতেই ভালো লাগে তার। আজিতা খেতে খেতে বলল, আপনি অনেক ভালো রান্না করতে পারেন। কত গুণ আপনার! আমার তো কোনো গুণই নেই। আস্তে একটা বেগুন আমি। এমন বেগুন বউ আপনার সাথে বেমানান লাগে না? নিবিড় নান রুটির সাথে মাংস নিয়ে আজিতার মুখে দিয়ে বলল, হ্যাঁ তা তো লাগে, কিন্তু কি আর করার, বিয়ে তো হয়েই গেছে। আমি আবার খুব ভদ্র ছেলে কিনা, তাই বউ যেমনই হোক মানিয়ে চলি। আজিতার হঠাৎ মন খারাপ হয়ে গেল। গলার খাবার যেন আর গলা দিয়ে নামলো না। সে মলিন মুখে বলল, আর খাবো না আমি। বলে আজিতা উঠে যেতে চাইলেও নিবিড় তার হাত ধরে টান দিয়ে আবার বসিয়ে দিয়ে মুচকে এসে বলল, তুই আসলে একটা বলদি, কখনো বুঝলি না আমাকে। আর এসব গুণ হলো বাহ্যিক গুণ। এসব যে কোনো মানুষ চাইলে আয়ত্ত করতে পারে, এটা মহৎ কিছু না। কিন্তু তোর মতো নিষ্পাপ সরল মনের যে গুণ আছে সেটা চাইলেও কেউ পারবে না, কারণ এটা হাতে বানানো যায় না। এটা ব্যক্তির নিজস্ব গুণ। আর এত গুণ দিয়ে কি করব আমি? ঘরের খুঁটি দিব? বউর বেশি গুণ থাকলে আবার জামাইকে দাম দিবে না, আর আমি তা মোটেও চাই না। আমার তো বলতেই চাই, বুঝলি পাগলি? খাওয়ার পর আরও অনেকক্ষণ আড্ডা দিল সবাই। আড্ডা দিতে দিতে প্রায় রাত 10টার বেশি বেজে গেল। তখনই নিবিড়ের ফোন এলো। ফার্ম হাউসের সিকিউরিটি গার্ড নাকি অ্যাক্সিডেন্ট করেছে। তেমন গুরুতর না, তবে এখানে তার কেউ নেই। তাই নিবিড় সেটা শুনে সেখানে গেল। সাথে ফাইজার হাজব্যান্ডও গেল সাথে। নিবিড় সবাইকে বলে গেল সে ঘণ্টাখানেক পরেই চলে আসবে। নিবিড় যাওয়ায় আড্ডা আর জমল না। সানভি তার বিউটি স্লিপ নিয়ে চলে গেল। সাথে ফাইজাও গেল শুতে। নিবিড় না থাকায় আদিতারও মুড অফ হয়ে গেল। তাই সেও রুমে চলে গেল। তানহাও উঠে গেল। তার দেখা থেকে অপরাহ্নও উঠে গেল। থাকলো শুধু ফাইজার ননদ রুমা আর তাহসান। সুযোগ বুঝে তাহসান উঠে গিয়ে রুমার কাছে বসলো। বসে দুষ্টু সুরে বলল, আপনার কেমন লাগছে এখন? আমার না কেমন প্রেম প্রেম পাচ্ছে। চলেন না দুজন প্রেম প্রেম খেলি। খেলা যে জিতবে সে চুম্মা পাবে। রুমার চোখ গরম করে বলল, আপনি এত অসভ্য কেন, লুচু একটা! আরে রাখছেন কেন? যান, সব চুমু আপনি একাই নিয়েন। তাইলে খুশি তো? আমার আবার এত অহংকার নেই। আপনি যত চান তত চুমু দেব, তাও রাগ করেন না। আপনি যাবেন এখান থেকে? না ভাবিকে ডাকবো? এত বেশরমূলক জীবনও দেখিনি আমি। এই তো দেখছেন, জীবনে না দেখা জিনিসটা আপনাকে দেখানোর ভাগ্য করে দিলাম, তাও রাগ করেন? এমন করতে নেই, মন নরম করতে হয় জানেন। আমি উপরে উপরে যতই হাসি খুশি থাকি, ভেতরে আমার অনেক কষ্ট, যা কাউকে দেখাতে পারি না। আমার কষ্টের কথা শুনলে আপনি কেঁদে ফেলবেন। এত কষ্ট নিয়ে বেঁচে আছি আমি। ন্যাকাসুরে দুঃখী ভঙ্গিতে কথাগুলো বলল তাহসান। রুমা ভাবল ছেলেটার হয়তো সত্যি কোনো কষ্ট আছে, তাই জিজ্ঞেস করলো, কি কষ্ট আপনার? শুনবেন আপনি? সইতে পারবেন তো? হ্যাঁ পারবো, আপনি বলুন। তাহসান অতি দুঃখী ভঙ্গিতে ন্যাকা কান্না সুরে বলল, আমাকে না, আমাকে আজ পর্যন্ত কেউ লিপকিস করেনি, কেউ না। এই মাসুম ছেলেটা চুমুর জন্য দাঁড় দাঁড় ঘুরল, কিন্তু কেউ মায়া করে ছেলেটাকে একটু কিস করলো না। এত কষ্ট নিয়ে কি বেঁচে থাকা যায় বলুন? তবুও বেঁচে আছি আমি, এই আশায় যে আপনার মতো মহৎ নারীর কৃপাদৃষ্টি হবে আমার ঠোঁটের উপর। রাগে কটমট করে রুমা বলল, আপনি সত্যি একটা ফালতু লোক, ডিসগাস্টিং। বলে ধূপধাপ পা ফেলে চলে গেল রুমা। পেছন থেকে হো করে হাসতে লাগলো তাহসান। তানা রান্নাঘরের দিকে এসেছিল পানি খাওয়ার জন্য। পানি খেয়ে ফিরতে নিলে হঠাৎ কেউ তার হাত ধরে হ্যাচকা টান দিল। তানা চমকে উঠে চিৎকার করতে নিলে অপরাহ্ন ফিসফিস করে বলল, আমি। তানা কিছুটা ভীতু গলায় ফিসফিস করে বলল, আপনি এখানে কি করছেন? আগে এসো আমার সাথে। বলে তানার হাত ধরে চুপিসারে বাইরে নিয়ে গেল। বাইরে এসে বাগানের দিকে নিয়ে যেতে লাগলো। তানা একটু ভীতু গলায় বলল, আরে কোথায় যাচ্ছেন? কেউ দেখে ফেললে কি হবে? আরে কিছু হবে না, তুমি আসো তো। অপরাহ্ন তানাকে নিয়ে বাগানের একেবারে অন্য পাশে চলে গেল, যেখানে সামনে বিশাল জলাশয়, তার কিনারে কাশফুলে ভরে আছে। চাঁদের রূপালী আলোয় তা দেখতে অপূর্ব সুন্দর লাগছে। সবচেয়ে মুগ্ধ হলো যখন কাশফুলের ভেতর থেকে ঝাঁক ধরে টিম টিম করে জ্বলতে থাকা জোনাকির দল উড়ে বেড়াতে দেখল। তা দেখে অবিস্মরণীয় নজরে তাকিয়ে রইল। এত সুন্দর দৃশ্য দেখে অভিভূত হয়ে গেল সে। বিস্ময়ে মুখে হাত চাপিয়ে ধরল সে। অপরাহ্ন পেছন থেকে তানার কোমর পেঁচিয়ে ধরে তানার কাঁধে থুতনি রাখল। থমকিত হলো তানহা, কম্পিত হলো ভিতর বাহির। অপরাহ্ন নাক ডোবালো তানহার চুলের গ্রানে। এবার নিঃশ্বাসে বুঝিয়ে আটকে গেল তানহার। দুই হাতে নিজের জামা খামচে ধরল সে। অপরাহ্ন তানহার কানের কাছে লো ভয়েসে বলল, এই অপূর্ব প্রকৃতিতে আমার শ্যামকন্যা না হলে কি মানায়? সে যে এ প্রকৃতিরই নিপুণ রূপ। তাই তো তোমাকে এখানে আনা থেকে নিজেকে আটকাতে পারলাম না। অদম কি খুব বেশি গোস্তাকি করে ফেলেছে তাতে?
টানা লাজুক হেসে মাথা নিচের করে ডানে বামে নাড়ালো, মানে অপরাহ্ন ভুল করেনি। অপরাহ্ন মুচকে এসে বলল, হ্যাঁ, এভাবে লাজে রাঙ্গা মুখ দেখিয়ে শুধু আমাকে ঘায়েলই করে যাবে। এ মাসুম ছেলেটাকে আর কত জ্বালাবে? মা বিয়ে করার জন্য মাথা খেয়ে ফেলছি। কবে বিয়ে করবে আমাকে? তুমি বললে কালই মা বাবাকে তোমার বাড়ি পাঠাই। একদম না ডাক্তার সাহেব, আমাকে বউ হিসেবে পেতে আরও 4-5 বছর ওয়েট করতে হবে আপনাকে, আমার এডুকেশন শেষ না হওয়া পর্যন্ত। এর আগে না। এর চেয়ে তো গলায় ফাঁসি দিয়ে দিতে। পিচ্চি মেয়েকে ভালোবাসার এই কুফল। যৌবনের জলাঞ্জলি হাসল তানহা। তারপর বলল, কে বলেছিল বাঁচতে? নিজের বয়সের কাউকে খুঁজে নিতেন। অপরাহ্ন হাতের বাঁধন আরও শক্ত করে বলল, কি করব? এই পিচ্চিটাই যে ডাক্তারকে পেশেন্ট বানিয়ে দিয়েছি, এখন তো আর অন্য কোনো পথ নেই। বলে অপরাহ্ন তানহার কাঁধে আলতো করে চুমু খেলো। তানহা লজ্জার কবল থেকে বাঁচতে অপরাহ্নকে ছেড়ে জোনাকি পোকা ধরতে লাগলো, ছুটে ছুটে ধরতে লাগলো বাচ্চাদের মতো। অপরাহ্ন দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তা দেখতে লাগলো। সময়টাকে এই মুহূর্তে তার থামিয়ে দিতে মন চাচ্ছে, যে মুহূর্তে শুধু তার শ্যামকন্যা থাকবে তার সাথে। তবে তার হলো কই? হঠাৎ চাঁদ কালো মেঘে ঢেকে গেল, আর দেখতে দেখতে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। তা দেখে অপরাহ্ন দ্রুত তানহার হাত ধরে দৌড়ে বাসার দিকে চলে গেল। রুমে বসে মোবাইল টিপছিল আজিতা। নিবিড় না থাকায় তার ভালো লাগছে না। তার কাছে আসা দেখলে হাত পা কাঁপে, আবার তাকে ছাড়া কিছুতে মনও বসে না। হঠাৎ বৃষ্টির ঝমঝম শব্দ শুনতে পেল আজিতা। জানালার দিকে তাকিয়ে দেখলো খুব জোরে বৃষ্টি নেমেছে। উৎসুক হয়ে আজিতা দৌড়ে বেলকনিতে এলো। বেলকনি গ্রিলের ফাঁক দিয়ে হাত বের করে দিয়ে বৃষ্টির পানি হাতে নাচাতে লাগলো। বৃষ্টি তার খুব পছন্দ। বৃষ্টি এলেই তার ভিজতে মন চায়, কিন্তু সোনামা আর নিবিড় ভাইয়ের কারণে সে ভিজতে পারে না। তাদের মতে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা জ্বর হবে, কিন্তু আজিতার যে ভিজতে খুব করে মন চায় তা একটুও বুঝতে চায় না তারা। সাদা শাড়ি পরে বৃষ্টিতে ভিজে টিপ টিপ বার্সা পানি গানটার মতো নাচতে মন চায়। এটা তার অনেক দিনের ইচ্ছে। সেই ইচ্ছে আজ পর্যন্ত পূরণ হলো না তার। হঠাৎ একটা খেয়াল আজিতার, আজকে তো আটকানোর কেউ নেই, সবাই শুয়ে পড়েছে, আর উনি তো হসপিটালে। বৃষ্টি ছাড়ার আগে তো আর আসতে পারবে না নিশ্চয়ই। তার মানে আজই সে মোক্ষম সুযোগ। আজ আজিতা ওর ইচ্ছে পূরণ করতে পারবে। ইয়েস ভেবে খুশিতে লাফিয়ে উঠল সে। দৌড়ে রুমে এসে কাবার্ড খুলে সাদা রঙের শাড়ি খুঁজতে লাগলো। এখানে নূরের অনেক শাড়ি রাখা আছে। মায়ের শাড়িগুলোর মাঝ থেকে সাদা শাড়ি আছে নাকি তা খুঁজে দেখতে লাগলো। অতঃপর সে পেয়েও গেল। শাড়ি পেয়ে আরও খুশি হয়ে গেল সে। তবে পরতে গিয়ে হলো ঝামেলা। সে তো শাড়ি পরতেই পারে না, অন্যদেরও বলতে পারছে না এই বিষয়ে, না হলে সবাই উল্টাপাল্টা কথা বলে খ্যাপাতে থাকবে। তাই অজ্ঞতা আজিতা আয়নার সামনে গিয়ে কোনো রকমে যা পারল তাই পরে নিল। শাড়ি পরা শেষে ফোন হাতে নিয়ে বেরিয়ে ছাদের দিকে দৌড়ালো। ছাদের দরজায় এসে ফোনে টিপ টিপ বার্সা পানি গানটা চালালো। তারপর ফোনটা দরজার কাছে সেফ জায়গায় রেখে বৃষ্টির মাঝে নেমে পড়লো। বৃষ্টিতে ভিজে গানে তালে তালে নাচতে লাগলো। আজিতা ছাদে যাওয়ার 5-6 মিনিট পরেই নিবিড় ফার্ম হাউসে ফিরে এলো। ওখানকার কাজ শেষ হওয়ায় দ্রুত বৃষ্টির মাঝে ফিরে এসেছে সে। আজিতার জন্যই এত জলদি এসেছে। মেয়েটাকে বেশিক্ষণ একা রাখলে তার চিন্তা হতে থাকে। গাড়ি থেকে নেমে দৌড়ে ঢুকলো ভিতরে। মাথার চুল ঝাড়তে ঝাড়তে রুমে ঢুকলো সে, কিন্তু রুমে আজিতাকে না দেখে ভ্রু কুঁচকে এলো তার। পরক্ষণে ভাবলো হয়তো তানা আর সানভি রুমে আছে। এই ভেবে রুমের বাইরে আসতে হঠাৎ মিউজিকের শব্দ কানে এলো তার। এত রাতে গান কে বাজাচ্ছে, তাও ছাদ থেকে আসছে। কৌতূহলী হয়ে নিবিড় এগিয়ে গেল ছাদের দিকে। ছাদের দরজায় আসতেই আজিতার ফোনটা দেখতে পেল সে। কপাল আরও কুঁচকে এলো তার। এবার ছাদের মাঝে তাকালো সে, এবং তাকাতেই সর্বস্ব স্থির হয়ে গেল। বৃষ্টিতে সানন্দে ভেজে আজিতাকে দেখে হরণ হলো শরীরের সমস্ত ক্রিয়া প্রক্রিয়া। বৃষ্টির পানিতে সাদা শাড়ি ভিজে লেপটে আছে তার কোমল শুভ্র অঙ্গে। পিঠময় ল্যাপটানো ভেজা চুল, মুক্তদানার মতো ভেজা বদনখানি। সে যেন নারী নয়, নিবিড়ের জন্য সে এক জ্বলন্ত আগুন, যে আগুন এই মুহূর্তে নিবিড়ের সর্বস্ব পুড়িয়ে ঝলসে দিচ্ছে। নেশার অতল গহ্বরে তলিয়ে নিয়ে যাচ্ছে তাকে। নিয়ন্ত্রণহীন করে দিচ্ছে তার সকল আয়ত্ত, বিবশ করে দিচ্ছে তার সকল স্নেহতন্ত্র। নেশার অতলে ডুবে বিমোহিত নিবিড় মন্ত্রমুগ্ধ হয়ে ধীরে ধীরে কদম বাড়ালো মহিষী নারী থেকে। চোখে নজরে তার তীব্র নেশার আবাসস্থল এই মুহূর্তে। আজিতা নিজের মনে ঘুরে ঘুরে নেচে যাচ্ছে। নিবিড়কে এখনও দেখেনি সে। উল্টো দিকে হয়ে ভিজতে ব্যস্ত সে। নিবিড় একসময় আজিতার পেছনে এসে দাঁড়ালো। আজিতার বাম হাতের বাহু ধরে এক ঝটকায় তাকে নিজের দিকে ঘোরালো। চমকে গেল আজিতা। নিবিড়কে দেখে অনেক ভয়ও পেয়ে গেল প্রথমে। ভাবলো হয়তো আজ আর নিস্তার নেই তার। তবে নিবিড়ের ওই তীব্র নেশাভরা কঠিন হৃৎকম্পিত চাহনি দেখে থমকে গেল আজিতা। যে চাহনি ঝংকারিত করে দিল তার অন্তর্দেশ। আজিতাকে টান দিয়ে ঘোরানোর সময় তার ভেজা চুলগুলো মুখের উপর এসে লেগে গেল। নিবিড় এক হাতে আজিতার কোমর পেঁচিয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। নিশাল একাগ্র দৃষ্টিতে তাকিয়ে অন্য হাতের আঙ্গুল দিয়ে আজিতার মুখের উপর লেপটে থাকা চুলগুলো আস্তে করে সরিয়ে দিল। শিহরণে চোখ বুজে নিল আজিতা।
দুঃসাহসিক বৃষ্টির ফোঁটা ঠাস ঠাস করে পড়ছে আজিতার চোখে মুখে, আর পড়ছে গোলাপরাঙ্গা অধৈর্য গলে। তা যেন নিবিড়ের সর্বস্ব গ্রাস করে নিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে তার সকল নিয়ন্ত্রণ। যার বশবর্তী হয়ে নিবিড় এক হাতে আজিতার শাড়ির ফাঁকের উন্মুক্ত কোমর পেঁচিয়ে ধরল, অন্য হাত আদ্রিতার কানের নিচে রেখে মাথা ঝুঁকিয়ে অধৈর্য হলো আদ্রিতার অধরে। নেশায় পাগল নিবিড় আরও ভীষণ নিগুড়ভাবে আদ্রিতার অধরে হারালো। শিহরণে কম্পন সৃষ্টি হলো আদ্রিতার অঙ্গে। কম্পিত আদ্রিতা নিজেকে টিকিয়ে রাখতে নিবিড়ের বুকের শার্ট খামচে ধরল। তবু যেন কম্পনে অবশ হয়ে যাচ্ছে সে। আজ নিবিড়ের স্পর্শে অসীম উন্মাদনা উপলব্ধি করছে সে। এমনটা সে আগে কখনো উপলব্ধি করেনি, যেন আজ সে নিজের মাঝেই নেই। অধরে ক্রিয়া থামিয়ে নিবিড় আদ্রিতার কানের কাছে মুখ নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, চারিদিকে এত পানি, তবুও কেন এত তৃষ্ণা হচ্ছে আমার? তৃষ্ণায় ভেতরটা খা খা করছে আমার। এই বৃষ্টির ফোঁটা কেন আগুনের ফোঁটার মতো আমার সারা শরীর ঝলসে দিচ্ছে? এ কোন আগুন লাগালি তুই? আমি পারছি না এই দহন সইতে। আমার শীতলতা দরকার পুতুল, একটু শীতলতা দিবি কি আমাকে, একটুখানি শীতলতা? নিবিড়ের এমন হৃৎকম্পিত কথায় আদ্রিতা যেন মনও হয়ে গেল। তার মনতা দেখে নিবিড় বলল, তুই রাজি না থাকলে আমি এগোবো না। বলে নিবিড় আদ্রিতার পিঠ থেকে হাত নামিয়ে সরে আসতে চাইলি আদ্রিতা তখনই নিবিড়কে জড়িয়ে ধরে বুকে মাথা গুঁজল। নিবিড়ের ঠোঁটে প্রাপ্তির হাসি ফুটল। নিবিড় একটু ঝুঁকে আদ্রিতাকে কোলে তুলে নিল। আদ্রিতা লজ্জায় নিবিড়ের বুকের মাঝে লুকিয়ে ফেল নিজের মুখ। নিবিড় আদ্রিতাকে নিয়ে এলো তার রুমে এসে পা দিয়ে ধাক্কা দিয়ে দরজা লাগিয়ে দিল। রাত তখন 2টা প্রায়। নিবিড় আদ্রিতাকে কোলে নিয়ে বসে আছে বেলকনিতে। নিবিড় খালি গায়ে, শুধু প্যান্ট পরা, আর তার শার্ট এখন আদ্রিতার গায়ে জড়িয়ে আছে। আদ্রিতার পিঠ নিবিড়ের বুকের সাথে লেপ্টে আছে। নিবিড় পেছন থেকে আদ্রিতাকে কোলের মাঝে জড়িয়ে ধরে আছে। আদ্রিতার চুলের ঘ্রাণে মাতোয়ারা হতে ব্যস্ত সে, সাথে আদ্রিতার গলা কাঁধে অদর ছোঁয়াতে ব্যস্ত। আদ্রিতা লাজুক সুরে বলল, আপনি না গিটার বাজানো শিখাবেন আমাকে? এই বুঝি শেখানো হচ্ছে? প্লিজ শেখান না। ফার্ম হাউসে ওদের রুমে আদিত্যের গিটার রাখা ছিল। আদ্রিতা সেটা কোলের মাঝে নিয়ে বসে আছে নিবিড়ের কাছে গিটার শিখবে বলে। কিন্তু নিবিড়ের মোহ থেকে বের হতে পারল না নিবিড়, অন্য কাজে মন দিবে। আজ আদ্রিতাকে একান্ত করে পেয়ে যেন এই মোহ আরও বেড়ে গেছে তার। তবুও আদ্রিতা জোড়াজুড়িতে একটু করে গিটার শেখায়, তারপর আবারও সে মোহে হারায় সে। এবারও আদ্রিতা জোড়াজুড়িতে নিবিড় পেছন থেকে আদ্রিতার হাতের উপর হাত রেখে তাকে গিটার বাজানো শেখাচ্ছে। গিটার বাজাতে পেরে আদ্রিতা খুশি। খুশি মনে সে বলল, একটা গান গান না। আমি গিটার বাজাই, আপনি গান গান। নিবিড় আদ্রিতার কাঁধে চুমু খেয়ে বলল, আমার পুতুল বউয়ের জন্য সব হাজির। নিবিড় আদ্রিতার হাতের উপর দিয়ে হাত রেখে গিটার বাজিয়ে গান ধরল। এই শোনা ভাসি প্রেম সাগরেরই মোহনায় কতটা দূর নেই জানা। প্রেম সে তো বাধা মানে না, মানে না। প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে নাও আমাকে, নিবিড় করে বাসবো ভালো, ভীষণ আদর দেব তোমাকে। আকাশের সীমানা গধূলির সাজ, তোমাকে বলে দিয়ে যায় ঠিকানা। ওই চোখে কি নেশা, কেমন ব্যাকুলতা, অসীম আকুলতা, এই তো ভালোবাসা। প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে নাও আমাকে, নিবিড় করে বাসবো ভালো, ভীষণ আদর দেব তোমাকে। তোমারই ভালোবাসা দিয়েছি আজ, সুখেরই পালে বয়ে যায় কি হাওয়া। পাল তুলে সে হাওয়া, খুব কাছে যাওয়া। মন ভাবে বলো না আরও কাছে আসো না। পাল তুলে সে হাওয়া, খুব কাছে যাওয়া। মন ভাবে বলো না আরও কাছে আসো না। পাল তুলে সে হাওয়া, খুব কাছে, আরও কাছে আসো না। প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে নাও আমাকে, নিবিড় করে বাসবো ভালো, ভীষণ আদর দেব তোমাকে।